রেকর্ড পরপর 7 বার বাজেট পেশ করবেন। আর মোদী সরকার তৃতীয়বার আসার পর এবার প্রথম বাজেট। আপনারা হয়তো বলতে পারেন যে ধুর ফালতু কথা বলবেন না তো, এই রেকর্ড 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 আসলে দাম নিয়ন্ত্রণে আসবে কিনা, গত কয়েক বছর ধরে যে মূল্যবৃদ্ধি, সেই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আসবে কিনা, মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারবেন কিনা, মানুষের জন্য সাধারণ মধ্যবিত্ত, যে মধ্যবিত্ত 6 কোটি প্রায় মধ্যবিত্ত বলা হয় দেশে, সেই 6 কোটি মধ্যবিত্তের জন্য কিছু ঘোষণা করবেন কিনা। মোদী জামানার আগে প্রাক্তন উপদেষ্টা অর্থনীতিবিদ কৌশিক বসু কিছুদিন আগে লিখেছিলেন যে ভারতে 5.2% হচ্ছে অ্যাভারেজ ইনফ্লেশন, মানে মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি। তিনি লিখছেন বাট ভেজিটেবল ইনফ্লেশন 30%, যেটা সাধারণ মানুষের গায়ে লাগে, যেটা বড় লোকদের গায়ে লাগে না, এরকমটাই অর্থনীতিবিদ কৌশিক বসুর বক্তব্য। আমার সঙ্গে যারা রয়েছেন বিজেপির পক্ষ থেকে রয়েছেন ধনপাত আগরওয়াল, আমার সঙ্গে রয়েছেন শৈবাল বিশ্বাস অর্থনীতিবিদ, আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে মৃত্যুঞ্জয়। আমি প্রথমেই শৈবাল বাবু আপনার কাছে আসব। সত্যি বাজেটে তো সাধারণ মধ্যবিত্ত মানুষ, তাদের দিকে লক্ষ্য রেখে বাজেট হবে এরকমটা আশা করেন, কিন্তু সব চাপ গিয়ে পড়ে মধ্যবিত্তের উপর। এর আগেও আমরা দেখেছি কর ছাড় নিয়ে অনেক আশা প্রত্যাশা থাকে, কিন্তু বাজেটে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, এটা কি সম্ভব? বাজারের দাম কমবে? একটাই মানুষের প্রশ্ন। খুব শক্ত, কিন্তু পসিবল যদি আমরা এটাকে আরো ডিপলি অ্যানালাইজ করি। মূল্যবৃদ্ধির কারণ কি? মূল্যবৃদ্ধির কারণ হচ্ছে যে কস্ট অফ প্রোডাকশন, যেটা মার্কেটে আসছে আমাদের কাছে, তার কস্টটা এসকেলেট করে যাচ্ছে। চাষি যখন তৈরি করছে তার একটা দাম থাকছে, তারপর মিডলম্যানের কাছে যাচ্ছে, তারপর স্টোরেজ ফ্যাসিলিটির কাছে যাচ্ছে, ফাইনালি যখন আমার কাছে এসে পৌঁছচ্ছে তার দামটা অনেকগুলো টাকা বেড়ে যাচ্ছে। তার মানে এই গ্যাপগুলোকে, যেই জায়গাগুলোকে চাষি টু কনজিউমার, এই জায়গাগুলোকে যদি আমি দামটা কমাতে পারি, যদি আমার স্টোরেজ ফ্যাসিলিটি ভালো করতে পারি, যদি চাষিকে ভালো দাম দিতে পারি, যদি মিডলম্যানকে আমি ওখান থেকে বাতিল করতে পারি, কমাতে পারি, তাহলেই কিন্তু এই দামটা, ইনফ্লেশনটা কন্ট্রোলে আসবে। দেখুন, আমরা এমন দেশ যারা মনসুন এর ওপর ডিপেন্ড করি, এবছরের মনসুন খুব খারাপ নয়, সেহেতু এই দামটা কমা উচিত। কিন্তু এই গ্যাপগুলো যদি আমরা না সারাতে পারি তাহলে কিন্তু এই দামগুলো কমাবে না। কিছু কিছু ভেজিটেবলের দাম প্রচণ্ডভাবে বেড়েছে, আরও বাড়তে পারে। মৃত্যুঞ্জয়, বিজেপিকে তোমরা বারবার আক্রমণ করো, সেই ক্ষেত্রে বিষয় হচ্ছে যে এই আক্রমণে মোদির অর্থনীতি এই গত 10 বছরে কিরকম ভাবে দেখছো তোমরা? দেখুন, প্রথম কথা হলো যে যেটা শুরুতেও বলেছিলাম, আমি বলছি এখনো আবার, যে মানুষ, উনি যেটা বলছেন, আমি একটা প্রকল্প নিতে পারি, আমি একটা মুখে কথা বলছি, দেশ গড়ার কথা বলছি, কিন্তু দেশ গড়ার নামে তো ভারতীয় জনতা পার্টিকে গড়া নয়, যেটা উনি বলেছেন ওনার কথাতেই। বারবার আমরা দেখছি যে মানুষের কথা একবারও আলোচনা হচ্ছে না। যেই বাজেটের কথা বলা হচ্ছে, আজকে উনি যে বললেন, যে একদম ঠিক বললেন যে বিভিন্ন স্তর আছে। আজকে কৃষকদের ক্ষেত্রে আপনি যে দামটা কমাবেন, সবজির যে দাম কমাবেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবেন, তার মধ্যে যদি ফ্যাক্টর, আপনি ধরুন কৃষকদের জন্য সারের দামটা কমাতে হবে। গত কোন বাজেটে সারের দামটা কমানোর জন্য কোনো স্টেপ গভর্নমেন্ট নিয়েছেন? এবং নির্মলা সীতারামন বলুক যে আজকের বাজেটও আপনি যে আলোচনা করবেন কৃষকদের জন্য সারের দামের কি কথা আছে, তা দেখবেন আছে কিনা, ভর্তুকি দেওয়া হচ্ছে কিনা সারের দামে, এটা দেওয়া হচ্ছে না। এক। দ্বিতীয় কথা হলো যে আজকে ফোড়েদের মাঝখান থেকে উনি যে সরে যেতে বলছেন, ফোড়েদের তো মাঝখানে রাখছে। আজকে কৃষক আন্দোলন করছেন, হ্যাঁ, এ রাজ্যে একই সমস্যা না, সারা ভারতবর্ষের নিরিখে এই রাজ্যে আপনি যে প্রাইস হাইকের কথা বলছেন, মুখ্যমন্ত্রী টাস্কফোর্স গঠন করেছেন, দাম কমেছে, যেদিনকে দাম বৃদ্ধিও ছিল, বা আজকেরও যে দাম 15% যে দাম 7 দিনের মধ্যে কমলো, তা সত্ত্বেও আমি বলছি যে দাম হাইয়েস্ট ছিল তার থেকে বিজেপি যে কোনো রাজ্যের, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি এখানে, যে আমাদের চেয়ে যে কোনো শাকসবজির দাম মিনিমাম 20% বেশি, মিনিমাম ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে 20% বেশি। আজকে টমেটোর দাম, আজকে আলুর দাম, আপনি যে কোনো ডবল ইঞ্জিন সরকারের নির্ভর করছে। শৈবালবাবু যেটা বললেন, অর্থনীতির উপরই নির্ভর করছে। অর্থনীতির উপরে আপনাকে, আপনি সারের দাম কমাবেন না, কাছে আসা পর্যন্ত যে জায়গাগুলো ছোঁয়া যায় সেগুলোতেই তো নির্ভর করছে। আপনি সেচ ব্যবস্থার উপরে কাজ করবেন না, আপনি সারের দাম কমাবেন না,
আপনি কৃষকদের জন্য ব্যাংক লোনটা সহজ করবেন না, এই ব্যাপারগুলো মুখে বলবেন আমার বাজেটে এত অ্যালোকেশন হলো, তার বাস্তবে ইউটিলাইজেশন যদি না থাকে তাহলে আপনি দামটা কমাবেন। বাবু আপনার কাছে আরো একবার আসবো। সংস্কারমুখী বাজেট খুব প্রয়োজন বলা হয় দেশের উন্নতির পক্ষে, কিন্তু সংস্কারমুখী বাজেট করতে গেলে তো এই কৃষকদের ওপর, মধ্যবিত্তের ওপরই তো অনেকটা চাপ পড়ে। তাহলে সংস্কারমুখী বাজেট কবে হবে? দেখুন, আপনাকে বোল্ড হতে হবে। আপনি একটা বাজেট করছেন, আপনার নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে, এটা ফার্স্ট বাজেট, আপনাকে বোল্ড হয়ে কিছু স্টেপ নিতে হবে। মধ্যবিত্তের উপরে চাপ পড়বে না, মধ্যবিত্তকে বাঁচিয়েও করা যায়। মধ্যবিত্ত, দেখুন মধ্যবিত্তের এক্সপেকটেশন কি, তার যেন মোটামুটি যে রোজগার সে করে আনছে সেটা যেন সচ্ছলভাবে সে চালাতে পারে, সে যেন ফিউচারে তার গোলগুলোকে সম্পূর্ণ করতে পারে। আমি একটু আগে আলোচনা করছিলাম এটা নিয়ে, আপনি যদি ইনকাম ট্যাক্সের সাইডে দেখেন, বহু কিছু সেকশন রয়েছে যেগুলো বিগত 10 বছর ধরে কোনো চেঞ্জ হয়নি। যেমন ধরুন ইন্টারেস্ট অন হোম লোন, 2 লাখ টাকাই ছাড় আছে। কত বছর ধরে ছাড় আছে? লাস্ট 10 বছর ধরে ছাড় আছে। বাড়ির দাম কি বেড়েছে? ইন্টারেস্টের এটা বেড়েছে, ইন্টারেস্ট অন লোন বেড়েছে। সব বাড়া সত্ত্বেও কিন্তু আমরা ছাড়গুলো চেঞ্জ করছি না। অবশ্যই মধ্যবিত্ত ফ্ল্যাটের দাম বেড়েছে, বহুগুণ বেড়েছে 10 বছরে। ইন্টারেস্ট অন লোনও বেড়েছে, 6.5 ছিল, এখন 9% ওপর চলছে। তাহলে আমরা যদি মধ্যবিত্তকে সাশ্রয় দিতে হয় তাকে, তাহলে ক্যাশ ইন হ্যান্ড বাড়াতে হবে যাতে সে কনজিউম করতে পারে। তো এইগুলো যদি না করি, যদি বোল্ড না হয়, তো অন্য জায়গায় কি করে বোল্ড হবো? 23-24 আর্থিক বছরে ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স যেটা পড়েছে, এই প্রথম দেখা গেল যে কর্পোরেট ট্যাক্সের চেয়ে ইন্ডিভিজুয়াল ট্যাক্স বেশি জমা পড়েছে। তার দ্বিতীয় কথা হলো যে আপনি দামটা কমাবেন। ক্রুড অয়েলের দাম 2014-তে ইন্টারন্যাশনাল মার্কেটে যাচ্ছিল $100 পার ব্যালনে, এখন দেখা যাচ্ছে যে সেটা 80 to 83, যে রাশিয়ার থেকেও কিনছে। তো সেইখানে দাম কমা সত্ত্বেও আপনি যখন ডিজেলের দামটা ডবল হচ্ছে, আপনি কি করে মনে করেন যে ক্যারিং কস্টটার পরে যে সবজির দাম কমবে না? ক্যারিং কস্টটাও তো ইনক্লুড হচ্ছে। তো আপনাকে বাজেট করতে গেলে এগুলো ভাবতে হবে। বা মধ্যবিত্তের কথা ভাববেন, আপনি শ্রমিকদের কথা নিয়ে বাজেটে একটা লাইন ছিল না বাজেটে। শ্রমিকদের কথা নিয়ে তো থাকতে হবে, কৃষকদের কথা। কৃষক আত্মহত্যা করছে, কৃষি বিলটা প্রত্যাহার করলো। আপনি কত মাস পরে কৃষি বিল প্রত্যাহার করলেন? প্রায় 650 কৃষক আত্মহত্যা করলো, মানে মারা গেলেন। আমার সঙ্গে আরো একজন অর্থনীতিবিদ এসে যোগ দিয়েছেন, শৈবাল কর। শৈবাল বাবু, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মুদ্রাস্ফীতি, এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, জিনিসপত্রের দাম বাড়া, আমি বলছি, আপনি রাজনীতিবিদ নন, আপনি রাজনীতির কথাও বলছি না আমি, এই ভোটে প্রভাব পড়েছে কিনা বিজেপির ওপর? পড়া তো উচিত, কারণ অর্থনীতিতে মূল্যবৃদ্ধির একটা ভয়ানক প্রভাব পড়ে। এবং দেখুন, মানে সাধারণ মানুষ, এনারা যেগুলো বলছিলেন সেগুলোর সঙ্গে আমি কমপ্লিটলি সহমত, যে সাধারণ মানুষের যে প্রত্যাশাগুলো থাকে তার মধ্যে মূল্যবৃদ্ধি কমিয়ে রাখা এবং বাজারে গিয়ে আপনি যাতে সাশ্রয় করতে পারেন, সেটা অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটাতে কোনো সরকার মাথা ঘামাবেন না, সেই সরকার ভোটে ভালো করবেন না, এটাই আশা করা যায়। ফলে এক্সপেক্টেড যে বাজেটই করুন না কেন, এই মানে এই সবে ঘোষিত হবে আর কি, হ্যাঁ, সেখানে এই বিষয়টাকে অন্যতম গুরুত্ব দেওয়া উচিত। এবং মূল্যবৃদ্ধির ব্যাপারটাকে কমিয়ে আনার জন্য রিজার্ভ ব্যাংক যেটুকু করার করছে, সম্পূর্ণ করতে পারছে তা নয়, কারণ এর সঙ্গে রিজার্ভ ব্যাংকের যে পলিসিগুলো থাকে তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে অর্থ মন্ত্রক, তাদের পলিসির একটা সাযুজ্য থাকতে হবে, কারণ দুটো মিলিয়ে একটা অর্থনীতির পুরো অব্যয়টা তৈরি হয়। সেখানে শুধু মনিটারি পলিসি যাকে আমরা বলি, বা আর্থিক পলিসি যেটা রিজার্ভ ব্যাংক করে, তার সঙ্গে ফিসক্যাল পলিসি যেটা কেন্দ্রীয় অর্থমন্ত্রক করে, এই দুটোকে মিলিয়ে আপনাকে চেষ্টা করতে হবে যাতে করে মূল্যবৃদ্ধি কমে, এবং এটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে। আসলে তাত্ত্বিক আলোচনা করে লাভ নেই, বিষয় হচ্ছে সাধারণ মানুষ, আমাদের নিউজ 18 বাংলায় গ্রামে, শহরে, মফস্বলে যারা দেখছেন, তারা কি চান, তারা আসলে কি চান, তাদের জন্য কি প্রয়োজন, আমরা আলোচনা করব এই সব নিয়েই। এই মুহূর্তে চলে যাব বাঁকুড়ায়, আমাদের প্রতিনিধি প্রিয়ব্রতর কাছে। বাঁকুড়ার মানুষের কি আশা, কি প্রত্যাশা নির্মলা সীতারামনের কাছে? প্রিয়ব্রত, একেবারে তুমি যেন বলছিলে যে মাঠে ময়দানে মানুষজন কি ভাবছে, শুধুমাত্র স্টুডিওতে কয়েকজনকে নিয়ে আলোচনা নয়, মানুষজন মাঠে কি ভাবছে, যারা চাষ করে সেই কৃষকরা কি ভাবছে, যে এই যে আর কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ হতে চলেছে, নির্মলা সীতারামন বাজেট পেশ করবে, সেই কেন্দ্রীয় বাজেটে কি প্রত্যাশা রয়েছে বাঁকুড়ার কৃষকদের, আমরা জেনে নেব সরজমিনে। তাই সেই সব কৃষকদের কাছে কি প্রত্যাশা রয়েছে তাদের। প্রিয়ব্রতর
অডিও প্রিয়ব্রত, অডিওতে সমস্যা হচ্ছে, আমরা আসবো তোমার কাছে যদি অডিও ঠিকঠাক হয়। আজ কেন্দ্রের বাজেট পেশ এবং সেই বাজেটে কি থাকবে, সংসদের বাদল অধিবেশনের শুরুতেই নিট ঝড় হয়েছে এবং তারপরে আজকে বাজেট অধিবেশন শুরু হলো গতকাল এবং আজকে বাজেট পেশ। এই যে বাজেট পেশ হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে দেশের আর্থিক বৃদ্ধির হার 8% লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল গত বছর, এবার লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে 7%, 6.5%, যেখানে 8% রাখা হয়েছিল। আমি ধনপতজির কাছে যাব, সেটা হচ্ছে যে দেখুন একটা বিষয় হচ্ছে যে মধ্যবিত্তের কথা হচ্ছে, তো সেই মধ্যবিত্তের উপরেই চাপ পড়ে কি দিয়ে, ব্যাংকে 2000 টাকা মিনিমাম না রাখলে পরে 300 থেকে 400 টাকা কেটে নেওয়া হয়। এইভাবে তো মধ্যবিত্তের উপরে কোপটা পড়ছে আরো বেশি। জিনিসপত্রের দাম তো ছেড়েই দিলাম, যখন আমি টাকা তুলতে যাচ্ছি আমার 2000 টাকা প্রয়োজন, আমি তুলতে পারছি না কারণ আমি জানি পরের 7 দিনের মধ্যে আমার 200 থেকে 300 টাকা কেটে নেবে। তাহলে আমি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রাখবো কেন, বা যে কোনো ব্যাংকে রাখবো কেন? ব্যাংকে তাহলে আমি রাখবো না টাকা? এটাই আমার প্রশ্ন। না, মধ্যবিত্তের উপরে তো কোপ পড়ছে। মধ্যবিত্তের জন্য যদি আপনি ব্যাংকিং এজ এ হোল, তো ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের যে ব্যবস্থা জনধন অ্যাকাউন্ট খুলে দিয়ে যেটা করা হয়েছে, সেটা কি আপনি মনে করেন যে তাদের ব্যাংকে টাকা রাখতে তাদেরকে বাধ্য করা হচ্ছে না তাদেরকে ফেসিলিটেট করা হচ্ছে? আমি তো মনে করি এই যে জনধন অ্যাকাউন্ট যে ব্যবস্থা করে দিয়ে 50 কোটির বেশি মানুষ যারা অ্যাকাউন্ট করতে পেরেছে, তারা তো যারা আনঅর্গানাইজ সেক্টরে তাদের টাকা নিয়ে যে আমাদের এখানে পশ্চিমবঙ্গে যেমন নারদা সাদা হলো, আমি আপনার কাছে আসবো কারণ কৃষকদের নিয়ে দাঁড়িয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত। আমি আসবো আপনার কাছে, শেষ করব আপনার বক্তব্য। প্রিয়ব্রত, যেটা বলছিলাম, হ্যাঁ একবারে তুমি যেমনটা বলছিলে আনন্দা, চাষিদের কাছে জানতে চাইবো যে কি অবস্থায় বাজেট তো সামনে, বাজেট তো প্রতি বছরই বাজেট হয়, তো বাজেট হলে কি চাষিদের লাভের লাভ কোনো কিছুই হচ্ছে না। চাষিরা সার, মেন হচ্ছে সার যে দামে কিনতে হয়, সার তো সরকারি রেট যেটা দিয়ে থাকে 1500, 1800, 1700 যে রেটটা দিয়ে থাকে, সেই রেটে আমরা চাষিরা কখনোই সার পাইনি। কারণ সেই সারটাকে আমরা 1200, 2200, 2500, 2800 পর্যন্ত আমরা সারা আলুর সময়, আলু সিজনের সময় আমাদের কিনতে হয়। আর সেই আলু আজকে বিক্রি হচ্ছে 40 টাকায়, কিন্তু আমরা যখন মাঠ থেকে দিয়েছি সেই আলু আমরা হয়তো 8 টাকা 10 টাকা এর বেশি আর দাম আমরা পাইনি, কিন্তু সেই আলু আজকে বিক্রি হচ্ছে 40 টাকা। কিন্তু মধ্যখানে যারা খাচ্ছে সেটা চাষিরা কোনো কিছু পাচ্ছে না। এই চাষের যে নাঙল দিতে গেলে আমাদেরকে 1 মিনিট চালাতে গেলে 22 থেকে 25 টাকা লাগে, ট্রাক্টর যে রোটার দিয়ে চাষ করা হয়। তারপরে যে কৃষি যন্ত্রপাতি যে বীজটা প্রয়োগ করা হয়, সেই বীজটার দাম হয়ে গেছে আমাদের প্রতি টাঙ্কিতে 1 থেকে 150 টাকা। কি চাইছেন বাজেটে? তাহলে বাজেটে চাইছি আমরা কম বাজেট থাকুক, আর চাষিদিকে যেভাবে চাষিরা দাম পাইছে সবজি, সেই দাম সেটা লক্ষ্য করতে হবে সরকারকে, কেন্দ্র সরকারকে। ওকে, কেন্দ্রীয় সরকারকে আমি কি বলবেন এই যে বীজ থেকে আরম্ভ করে, সার থেকে আরম্ভ করে, যেটা মৃত্যুঞ্জয় বারবার বলছিলেন, হ্যাঁ ফরেদের সমস্যা এটা এই রাজ্যেও আছে, আমি বলছিলাম মৃত্যুঞ্জয়কে, কি বলবেন? না দেখুন, প্রত্যেকবার বাজেট হয় বলছে, কিন্তু তারপরেও কোনো সমাধান হয় না। আপনি বীজের দাম, সারের দাম, পেস্টিসাইডসের দাম, সবগুলো জিনিসের দাম যেমন একটা জেনারেল একটা মূল্যবৃদ্ধি বাকি সমস্ত জিনিসগুলোতে হয়, এটাতেও একটা সামান্য মূল্যবৃদ্ধি হতে চলে। কিন্তু কস্ট অফ প্রোডাকশন বাড়লে চাষিদের সরকার কি করতে পারে? তাদের যে প্রোডাক্ট ক্রপ যে তৈরি হবে তার যে মূল্য, তার যে এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা হয়, সেটাও তো সরকার বাড়াতে যাচ্ছে। কাজেই যেখানে একটা দিকে কস্ট বাড়ছে, অন্যদিকে তাদের প্রাইসটাও বাড়ছে, তার সাপোর্ট তো গভর্নমেন্ট দিচ্ছে। আর যদি এমএসপি ব্যাপারটা দেখেন, সে উইটে দেখুন, ছোলাতে দেখুন, মসুরে, পেডিতে, বাজরা, রাগি, অরহর, সয়াবিন, কটন, প্রত্যেকটা জিনিসে কিন্তু এমএসপি বাড়ানো হয়েছে। ঠিক আছে, তো এমএসপি বাড়িয়ে দেওয়াতে সবসময় সরকার তো কোস্টটাকে কন্ট্রোল করতে পারবে না, কেন অনেকগুলো জিনিস তো আবার এর মধ্যে ফার্টিলাইজার তো বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসে, তার উপরে সাবসিডি দিচ্ছে, ফার্মাররা সাবসিডি পাচ্ছে, খরচ বেশি হবে স্বাভাবিকভাবে আপনি বলছেন, কিন্তু আবার এমএসপি বাড়াচ্ছে। সত্যি কি সামঞ্জস্য থাকছে? অর্থনীতিবিদদের কাছে আসবো, সবার কাছে আসবো। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পরে ফিরে আসছি একটা ছোট্ট বিরতি। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे? एसआरएमबी जैसे। एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। খবর এখন নিবেদন করছে এলিফ্যান্ট টিএমটি 600 SD। এলিফ্যান্ট টিএমটি মানেই হাতির মতোই শক্তিশালী।
খবর এখন নিবেদন করল এলিফ্যান্ট টিএমটি 600 এসডি। এলিফ্যান্ট টিএমটি মানেই হাতির মতোই শক্তিশালী। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। স্যালিকল বাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার 2। সোমবার গ্রেফতার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, করলেন ফাঁসানোর অভিযোগ। রেঞ্জ অফিসে বিক্ষোভ বন বস্তিবাসীর। উত্তরবঙ্গ বনজন শ্রমজীবী মঞ্চের নেতৃত্বে জলদাপাড়া এবং বক্সা টাইগার রিজার্ভের রেঞ্জ অফিসে বিক্ষোভ। বন দফতরের বিরুদ্ধে 2006-এর বন আইন না মানার অভিযোগ। আইন অনুযায়ী জমির অধিকার দেওয়ার কথা বস্তিবাসীদের, উল্টে জোর করে তাদের জমি থেকে বের করে দেওয়ার অভিযোগে বিক্ষোভ। তুফানগঞ্জে বায়োমেট্রিক প্রতারণার অভিযোগ। অসমের এক বাসিন্দা সহ গ্রেফতার 3। অভিযোগ, বিনামূল্যে সিম কার্ড বিলির আড়ালে আঙুলের ছাপ নিয়ে একাধিক সিম কার্ড তৈরি এবং বিক্রি হচ্ছে। আঙুলের ছাপ ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। উদ্ধার বায়োমেট্রিক যন্ত্র, বেশ কিছু আধার কার্ডের নম্বর ও সংরক্ষিত আঙুলের ছাপ সহ 2টি মোবাইল ফোন। ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। আহত দুপক্ষের 6। পোলেরহাটের বেওতায় তৃণমূল নেতার বাড়িতে হামলা, মারধরের অভিযোগ। পঞ্চায়েত প্রধানের ছেলে কৌশিক মণ্ডল এবং তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। পাল্টা হামলার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দুপক্ষেরই। কোলাঘাটে ভয়াবহ বাইক দুর্ঘটনায় 3 বন্ধুর মৃত্যু। সোমবার ভোরে বাড়ি ফেরার সময় বর্দাবাড় এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা বাইকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। আশঙ্কাজনক অবস্থায় তমলুক হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আরও 1 জনের। গ্রামের রাস্তায় ওভারলোডিং ট্র্যাক্টরের দৌরাত্ম্যের অভিযোগ। রায়গঞ্জে পথ অবরোধ বিক্ষোভ বাসিন্দাদের। বেআইনিভাবে মাটি কেটে পাচারের অভিযোগ। গাড়ি আটকে বিক্ষোভ বাসিন্দাদের। বেশ কিছু ট্র্যাক্টর আটক পুলিশে। বিদ্যুৎ বিলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ। কল্যাণীতে বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ বিজেপির। ডেপুটেশনে জমা দিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। রাজ্যপাল সংঘাতের মধ্যেই ফের শপথ। মঙ্গলবার বেলা 1টায় বিধানসভাতেই শপথ 4 নবনির্বাচিত বিধায়কের। কার্যনির্বাহী কমিটির বৈঠকে শপথ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা প্রকল্প যাতে মানুষের কাছে পৌঁছায় দেখেছি, এরিয়া স্টাডি করেছি, তার ডেফিসিট জানি, কোথায় কি আছে, সবটা ওয়ার্কআউট করা হয় এবং ঘরে ঘরে যোগাযোগ। মানুষরা আমাদের ছাড়েনি, আমরাও ওদের হাত ছাড়ব। মানুষের সেবা করার কোনো বয়স হয় না, আমি যেটা জানি। মানুষের একটা সুযোগ পেয়েছি, আমি এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি কি মানুষের পাশে দাঁড়ানোর। এটাই আমার জন্য মেন টার্গেট, কি ওনাদের পাশে দাঁড়ায় সেবা করতে পারি। মানুষের হিউজ জনসমর্থন নিয়ে নির্বাচনে জয়যুক্ত হয়েছে। মানুষকে যে প্রমিস আমি 2021-এর আগে করেছিলাম, 2019-এর আগে করেছিলাম, সেগুলো অনেকটাই স্যাটিসফাই করতে পারব। আগামীকাল আমাদের যে মাননীয় যে 4 জন সদস্য যারা জিতে এসছেন তাদের শপথ গ্রহণ হবে 1টার সময়। শপথ গ্রহণ কি রাজভবনের তরফে কিছু রাজ্যপাল জানিয়েছেন? রাজ্যপালের কাছ থেকে আমরা কোনো কমিউনিকেশন পাইনি। সায়ন্তিকা রেয়াতের শপথে অব্যাহত বিতর্ক। ফের 2 বিধায়ককে চিঠি রাজভবনের। অধ্যক্ষের আইনগত এখতিয়ার নেই শপথ গ্রহণ করানোর। সঠিক পদ্ধতিতে শপথ না নিলে হতে পারে সমস্যা। চিঠিতে জরিমানারও উল্লেখ রাজভবনের। সরকারি কর্মীদের আরএসএস অনুমতি। 58 বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার। আরএসএস এর কাজে বাধা নেই সরকারি কর্মীদের। 58 বছর আগে সরকারি কর্মীদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এ যোগদানের উপর নিষেধাজ্ঞা জারি করে তৎকালীন ইন্দিরা গান্ধীর সরকার। 1966 সেই নির্দেশিকা এবার প্রত্যাহার করে নিল নরেন্দ্র মোদীর সরকার। এতেই রাজনীতির হাওয়া গরম। টিএমসি করাই গন্ধ, রং ও খাঁটি ঝাঁঝ এভরিডে রান্নার আপন স্বাদ। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। মনে রেখো, বড় স্বাদে করা চাই আয়োজন। এভরিডে মশলা টেস্টি হবে ভোজন। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। গন্ধ, রং ও খাঁটি ঝাঁঝ এভরিডে রান্নায় আপন স্বাদ। Everyday spices, 100% taste. Everyday spices, best.
এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার, নিউজ 18 বাংলায় আরো একবার আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। আর মাত্র কয়েক মিনিট তারপরেই ঠিক 11টায় লোকসভায় বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। আমরা কিছুক্ষণ আগে যারা এই বাজেটের দিকে তাকিয়ে থাকেন, মধ্যবিত্ত বা চাষিরা, কৃষকদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা বলছিলেন গত 10 বছরে সারের দাম কমেনি, বীজের দাম কমেনি, বীজের দাম বরং বেড়েছে, সারের দাম বেড়েছে। কিন্তু বিজেপির আমাদের এখানে যিনি আছেন প্রতিনিধি ধনপত আগরওয়াল, তিনি বলছেন জনধন তিনি বলছেন যে এমএসপি একদিকে বৃদ্ধিটা স্বাভাবিক, আর একদিকে এমএসপি দিয়ে অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে তার মেটানো হচ্ছে। সেটা কি সম্ভব শৈবাল কর? পুরোটা তো হতে পারে না, কারণ এমএসপি এবং কস্টের যে ডিফারেন্সটা সেটা সরকার যতটা প্রকিওর করেন কৃষকদের কাছ থেকে শুধু সেটুকুর জন্য লাগু হবে। কিন্তু এর বাইরে একটা বড় বাজার আছে যেখানে কৃষকরা বেচতে বাধ্য হন, এবং সেখানে আপনার বড় রিটেল সংস্থা আছে, এমনি খুচরো বাজার আছে, সব জায়গাতে আছে। ফলে সরকারের যেটুকু রিকোয়ারমেন্ট, সেটা ধরুন ধান, বজরা, উনি যেগুলোর কথা উল্লেখ করলেন, সেগুলোতে যেরকম এমএসপি কাজ করে, আলুতে কতটা করে আমি নিশ্চিত নই, কারণ আলুর বাজারটা পুরোটাই কিন্তু কন্ট্রোলড হয় প্রাইভেট সেক্টর, প্রাইভেট বাজার দিয়ে আর কি। ফলে সেখানে যদি আপনার যে ভদ্রলোক এক্ষুনি বললেন ক্ষেতের মালিক, তিনি বললেন যে এমএসপির এফেক্ট উনি পাবেন না, এই কারণেই যে কস্ট বেড়েছে সেটা হচ্ছে বীজের দাম বেড়েছে এবং সারের দাম বেড়েছে। অনেকটা ইম্পোর্টেড হয় সত্যি কথা, কিন্তু তার সঙ্গে যে সাবসিডি এবং ট্যাক্স ইত্যাদি জুড়ে টুড়েও যে দাম পড়ে সেটাও অসম্ভব বেশি তুলনামূলকভাবে, এবং এর কিন্তু কোনো পরিবর্তন হয়নি গত 7-8 বছরে, যেগুলো করা উচিত ছিল। মনে রাখবেন, কৃষিক্ষেত্রে এখনো কিন্তু 44 থেকে 45% মানুষ কাজ করেন ভারতবর্ষে। ফলে এত মানুষের হিসেব যদি সরকারকে একটুও না ব্যতিব্যস্ত করে, একটুও না আন্দোলিত করে, তাহলে বুঝতে হবে যে সরকার এটা নিয়ে মাথা ঘামাতে চাইছেন না। এবার দেখা যাক এই নির্মলা সীতারামন এই বাজেটে কি দেন কৃষকদের জন্য। আমি সন্দীপের কাছে আসব। কর্মসংস্থান বিরাট একটা ইস্যু, চাকরি নেই, চাকরি নেই, চাকরি নেই, বিরোধীরা আওয়াজ তোলে। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা তথ্যে 2017 সালে ছিল 300 স্টার্ট আপ, সেখানে 2024-এ হয়েছে 1.5 লক্ষ স্টার্ট আপ। 1.5 লক্ষ স্টার্ট আপ মানে সেখানে অনেক চাকরি হয়েছে। স্টার্ট আপ মানেই যে চাকরি তা নয়, স্টার্ট আপ হচ্ছে এন্টারপ্রেনারশিপ। সেখানে দেখুন, ভারত যত এগোবে তত আরো বেশি স্টার্ট আপ আসবে। এবার এটা খুবই একটা উজ্জ্বল দিক, ভালো দিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেই স্টার্ট আপে যারা কাজ করছেন তারা কি ঠিকঠাকভাবে স্যালারিটা পাচ্ছেন? কেননা সেই স্টার্ট আপগুলো কি ঠিকঠাকভাবে কাজ করতে পারছে? ভারতের যা সরকারি ইনফ্রাস্ট্রাকচার, যেভাবে দ্রব্যমূল্য এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছিল, সেই স্টার্ট আপগুলো দেখুন, আপনি আজকের দিনে স্টার্ট আপ একটা খুলে নিতে পারি, কিন্তু স্টার্ট আপটা চালাবার জন্য যে সামাজিক এবং যে সরকারি যে পরিকাঠামো প্রয়োজন সেটা কি করতে পারছে? এবং তার থেকেও বড় কথা হলো যে স্টার্ট আপ তো স্টার্ট আপ, সেগুলো মেট্রো সিটিতে হচ্ছে, কিন্তু যে প্রত্যন্ত এলাকাগুলো আছে, যে প্রান্তিক এলাকাগুলো আছে, তার থেকেও বড় কথা আপনি ধরে নিন না নর্থ ইস্ট, ভারতের উত্তর পূর্বকে ধরে নিন, সেখানে স্টার্ট আপ কিভাবে হবে? সেখানে তো কোনো না হেভি স্কেল ইন্ডাস্ট্রি হতে পারে, না মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি হতে পারে, কেননা ভূমি আর্থকুয়েক প্রোন জোন সেটা। সেখানে যা হবে স্মল স্কেল ইন্ডাস্ট্রি হবে, আর না হলে কুটির শিল্প হবে। তো সেখানে এবং যেভাবে নর্থ ইস্টটাকে যেভাবে এখনো ওয়েল কানেক্টেড করতে পারেনি ভারত সরকার গত 10 বছরেও, শুধুমাত্র রাজনীতির যোগান দিয়ে গেছে। আমি একটু একটা জিনিস শেষ করে নিচ্ছি, যে দেখুন, অনেক কিছু নিয়ে কথা হচ্ছিল, আমার দুটো পয়েন্ট নিয়ে যেটা আমি বারবার বলার চেষ্টা করেছিলাম। একটা হচ্ছে যে আমাদের বাজেটে অগ্নিবীরদের নিয়ে কি সম্ভাবনা আছে, 1। 2 নম্বর কথা হচ্ছে যে অনেকে বলছেন অগ্নিবীরটাও এই ভোটে প্রভাব ফেলেছে। অগ্নিবীরটাও না, যে কটা জিনিস প্রভাব ফেলেছে তার মধ্যে অগ্নিবীরও একটা। এবং 1 এপ্রিল থেকে, এই বছরে 1 এপ্রিল থেকে 800 খানা
ওষুধের দাম, এসেনশিয়াল মেডিসিনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে আমরা আমাদের দেশ চায়না থেকে ওষুধের যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে সেগুলো নিয়ে আসছে, এখানে বানাচ্ছে, তারপরে এখানকার মানুষদের বিক্রি করছে। তাহলে এই যে স্টার্ট আপের কথা বলছেন, বা আমরা বারবার বলছি যে কর্মসংস্থান করুন, গত কয়েক বছরে স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি বেকারত্ব, এটা তো বারবার আমরা বলে আসছি। না হলে গুজরাট একটা ইন্টারভিউ দিতে গেছিল, কিভাবে স্ট্যাম্পেড হয়েছে, কি রেলিং ভেঙে গেছে। বলছি যে স্টার্টআপের কথা হচ্ছে, স্টার্টআপ যদি এতই কর্মসংস্থান করে, আনএমপ্লয়মেন্ট রেট কেন 8.1% ইন্ডিয়া স্টার্টআপ? মানে এইখানে যে স্টার্টআপের কথা বলা হচ্ছে, এই যে স্টার্টআপ এতগুলো হয়েছে, বিভিন্ন ধরনের স্টার্টআপ আছে। ধরুন একজন মালিক তার কিছু আইটি সেক্টরে সে কিছু পরিষেবা দিচ্ছে, সেটাও স্টার্টআপ হিসাবেই গণ্য হবে, কিন্তু সেটা কিন্তু বিপুল কর্মসংস্থান হচ্ছে না, কর্মসংস্থানের রিফ্লেকশন হচ্ছে না। এক, দ্বিতীয় কথা হলো তাহলে আনএমপ্লয়মেন্ট রেট 8.1% হয় না। সেকেন্ড, যে আপনি স্টার্টআপের কথা বলছেন, বাইজু, নিশ্চিতভাবে বাইজুর কথা জানেন, বাইজু এত কোটি টাকা লস করে দিল ইন্ডিয়ান গভর্নমেন্টে, কারণ লোন নিয়ে তো চলছিল, সেই টাকাটা তো দিতে পারবে না, এখন হ্যাঁ বলছি দেউলিয়া হয়ে গেছে। তার মানে এই জিনিসগুলো মানে আমি বলছি যে বিশেষ করে কর্মসংস্থান থেকে আরম্ভ করে অগ্নিবীর অনেক কিছু আছে, কৃষকদের সমস্যা, মধ্যবিত্তের, এই সবগুলোই হচ্ছে বাজেটের দিকে মূল লক্ষ্য। আর আয়কর তো আছে, আয়কর তো একটা নতুন একটা পুরনো এরকম করিয়ে দেওয়া হয়েছে, কোনটাতে কার লাভ হবে, মুক্তি কোথায়, কিভাবে, সব নিয়ে আলোচনা করব হেডলাইন্সের পরে। হেডলাইন্স নিবেদন করছে কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। আজ পূর্ণাঙ্গ বাজেট, তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ। 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংসদে যাওয়ার আগে রাষ্ট্রপতির কাছে অর্থমন্ত্রী। গতকাল লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ। বর্তমানে দেশের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে, দাবি অর্থমন্ত্রীর। আয়করে কি ছাড় মিলবে মধ্যবিত্তে? জিনিসপত্রের দাম কি নাগালে পাবে আম আদমি? মোরারজিকে টপকে যাওয়ার রেকর্ড। 7 নম্বর বাজেটে দেশবাসীকে কোন স্বস্তির দিশা দেবেন নির্মলা? নজরে তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট। বিজেপির বিরুদ্ধে একজোট টিম ইন্ডিয়া। বারবার কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ বিরোধীদের। এবার একই অভিযোগে সরব খোদ প্রধানমন্ত্রী। তার কণ্ঠরোধের অধিকার গণতন্ত্রে নেই। বাজেট অধিবেশনের আগে তোপ মোদীর। देश के प्रधानमंत्री का गला घोंटने का लोकतांत्रिक परंपराओं में कोई स्थान नहीं हो सकता। देशवासियों ने हमें यहाँ देश के लिए भेजा है, दल के लिए नहीं भेजा। রাজ্য রাজ্যপাল সংঘাতের মধ্যেই বিধানসভায় অধিবেশন। রাজভবনের নির্দিষ্ট নির্দেশ না মেলায় আজ 4 জয়ী তৃণমূল প্রার্থীর শপথ। সিদ্ধান্ত কার্যনির্বাহী কমিটির বৈঠকে। বিধানসভায় শপথে ক্ষুব্ধ রাজ্যপাল। রেয়াত সায়ন্তিকাকে ফের চিঠি রাজভবনের। হেডলাইন্স নিবেদন করলো কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। আজ তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট। আর মাত্র আধ ঘন্টা, ঠিক ঘড়ি ধরে আধ ঘন্টা, তারপরেই নির্মলা সীতারামন কৃষকদের জন্য, মধ্যবিত্তের জন্য, কর্মসংস্থানের জন্য অগ্নিবীর প্রকল্প, যা নিয়ে তুমুল সমালোচনা এবং অগ্নিবীরটাও প্রভাব ফেলেছে এরকমটাই বক্তব্য অনেকেরই এই লোকসভা ভোটে বিজেপির ফলে, সেই সব নিয়ে নির্মলা সীতারামন কি করেন সেটা এখন লক্ষ্য। কর্মসংস্থান নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং সেখানে সন্দীপা, কংগ্রেসের মুখপাত্র, তিনি বলছিলেন যে ঠিকঠাক স্যালারি হচ্ছে তো ঠিকই। শৈবাল কর, মিস্টার কর, আমার বক্তব্য হচ্ছে যে আমরা সাধারণ মানুষ এরকম আলোচনা করি মাঝে মধ্যে যে জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু আমার তো স্যালারি বাড়ছে না। স্যালারি যেরকম বাড়ছে সেই রকম তো জিনিসপত্রের দাম কমছে না। এটা একদম সাধারণ মধ্যবিত্তের কথা। এইটার কি মুক্তি আছে কোথাও? প্রথমে বলে আমি ওনাদের সঙ্গে আবার সহমত এই কারণে যে স্টার্ট আপ কিন্তু ডেফিনিশন অনুযায়ী প্রচুর কর্মসংস্থান করবে না। কারণ স্টার্ট আপ যদি বিরাট বড় ফ্যাক্টরি হতো, বিরাট বড় এন্টারপ্রেনারশিপ হতো, তাহলে সেটা স্টার্ট আপের পর্যায়ে থাকতো না, কারণ সেটা একটা ইভলিউশন আছে এবং সেখানে আপনি শুরুই করেন একটা বড় স্কেলে এবং সেখানে হাজার হাজার মানুষকে এমপ্লয় করেন ইত্যাদি, সে প্রসঙ্গ আলাদা। কিন্তু স্টার্ট আপের যে নেচার, তাতে এটাকে প্রায়
একজন বা দুজন পরিচালিত একটি ছোট সংস্থা বলে ট্রিট করা যায়, এবং সেক্ষেত্রে আপনি সেটা পরিষেবা সংক্রান্ত সংস্থাই বলুন বা সিম্পল কফি শপ, এগুলোকে স্টার্ট আপ বলছে অনেক ক্ষেত্রে আর কি, সেখানে আপনি কত কর্মসংস্থান করতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন হলো যে সরকার যদিও ক্লেম করছে যে ইপিএফওতে এখন নাকি 29 কোটি লোকের রেজিস্ট্রেশন হয়েছে, যেটা আমি কিছুদিন আগে দেখছিলাম একটি তথ্যতে 90-91 সালেও ইপিএফও মানে অর্থাৎ যেটা প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, তাদের যে মেম্বারশিপ সংখ্যা ছিল সেটা ছিল মাত্র 1.57 লক্ষ, মানে 1,57 লক্ষ। সেটা আস্তে আস্তে বেড়েছে, সন্দেহ নেই, কারণ কিছু সেক্টরে, যেটা প্রাইভেট সেক্টরই হোক বা পাবলিক সেক্টরই হোক, সেখানে ইপিএফ, পাবলিক সেক্টর তো বরাবরই দিত, কিন্তু প্রাইভেট সেক্টরও ইপিএফওর একটা প্রচলন হয়েছে। কিন্তু একই সঙ্গে যে অদ্ভুত বৈপরীত্য সংখ্যা তত্ত্বে পাওয়া যাচ্ছে তা হলো প্রাইভেট সেক্টর কিন্তু আগের তুলনায় অনেক বেশি আপনার কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হায়ার করছে, যাদের জন্য কোনো প্রভিশন নেই। আমি একটা লাইন অ্যাড করছি, কারণ আমিও একটা কোম্পানি চালাই, তাই এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। আগে গভর্নমেন্টের ইপিও রুল ছিল যদি 20 জন মিনিমাম এমপ্লয়ি থাকে তাহলেই আপনাকে প্রভিডেন্ট ফান্ড দেওয়ার জন্য আপনি বাধ্য। আর এখন 2 জন হলেও, আপনি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হন, প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে আপনার 2 জন এমপ্লয়ি থাকলেও আপনাকে বাধ্যতামূলক ইপিও দিতে হবে। তার মানে এতদিন যে 20 জন আর 2 জন, এই যে 18 জনের গ্যাপটা প্রত্যেককে রেজিস্টার করতে হয়েছে, এতে অয়নদা 18টা বেশি দেখাচ্ছে, এটা বলা যায় না, প্রুফ করে না। আমি যখন নতুন কোম্পানি শুরু করেছিলাম 2021, আমার প্রথম দিন থেকে প্রত্যেকটা এমপ্লয়ি, আমি 17 জন নিয়ে শুরু করেছিলাম, আমার প্রত্যেককে ইপিও দিতে হয়েছে। মানে রেজিস্ট্রেশন করা এবং অ্যাকচুয়ালি প্রভিডেন্ট ফান্ড পাওয়ার মধ্যে কিন্তু শৈবাল বিশ্বাসের কাছে যাব, অর্থনীতিবিদ শৈবাল বিশ্বাসের কাছে যাব, এই কারণেই যে আজকে কর্মসংস্থানের বিষয়টা উঠে আসছে, কিন্তু যে কন্ট্রাকচুয়াল বা পেনশন পাবেন না, এটা প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে আপনারা বলছেন, কিন্তু 2004-05 থেকেই বোধ হয় কেন্দ্রীয় সরকারে যারা জয়েন করছেন 2004-05 পরে, তারা তো পেনশন পাচ্ছেন না। তাহলে চাকরিও পাচ্ছেন না, পেনশনও পাচ্ছেন না, কোন অন্ধকারে, আদৌ অন্ধকারে আছেন কিনা মানুষ, মধ্যবিত্ত, এবং চাকরির সুযোগ করে দেওয়া যায় কিভাবে? যারা ডিফেন্সে কাজ করেছে তাদের পেনশন বাকি। আমি দুটো জিনিস বলি, স্টার্টআপের বিষয়ে একটা কথা বলি। ম্যাক্সিমাম স্টার্টআপ কিন্তু ফান্ডেড বাই প্রাইভেট ইকুইটি ইত্যাদি দ্বারা, তো সেখানে বিরাট পয়সা খরচা করে প্রচুর লোক নিয়ে বিরাট ব্যবসাকে গুলিয়েভাবে করার কোনো চিন্তা ভাবনাই নেই। প্রফিটেবল হতে হবে, বাট কস্টকে কন্ট্রোল করতে হবে। 2 হচ্ছে যে পিএফ এর কথাটা আমরা তুললাম, ইপিএফ এর কথাটা তুললাম, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বেসিক স্যালারি প্রাইভেট সেক্টরে খুব লো করা আছে, যাতে আপনার ইপিএফ কন্ট্রিবিউশনটা খুব কম থাকে, কারণ বোথ সাইডস কন্ট্রিবিউশন করতে হয় 12% করে, যাতে ওই অ্যামাউন্টটা বেড়ে না যায়, তাহলে আপনার ফিউচার সেভিংস বিরাটভাবে কিছু হচ্ছে না। আমি কিন্তু তবুও বলছি গভর্নমেন্টের হাতে একটা বড় সুযোগ না জানতেই এসেছে। সারা পৃথিবীময় চায়না +1 একটা হুঙ্কার উঠেছে যে চায়নাকে কমিয়ে দিতে হবে, অন্য জায়গাগুলোকে বেছে ইন্ডাস্ট্রি তৈরি করার একটা চিন্তাভাবনা চলছে। ম্যানুফ্যাকচারিংকে যদি এই মুহূর্তে খুব একটা পুশ দেয়া যায় কিভাবে, তাহলে ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রির প্রয়োজন দেশে বা রাজ্যে, শুধু আমাদের দেশের জন্য নয়, বিদেশেরও রিকোয়ারমেন্ট রয়েছে, এবং তার জন্যে ইনফ্রাস্ট্রাকচারটাকে সেইভাবে গড়তে হবে যাতে কিনা ম্যানুফ্যাকচারিং সেই সাপোর্টটা পায়। এটা একটা বহু যুগ বাদে একটা সুযোগ ইন্ডিয়ার কাছে এসেছে, যেটা যদি আমরা ইউটিলাইজ করতে পারি। কেন্দ্রের তো সদিচ্ছা থাকতে হবে, শ্রম লাগবে, এবং তার সঙ্গে যে ইনসেন্টিভ গুলো থাকে, যেটা চায়না দেয় অনেক সময় আন্ডার দ্য কার্পেট দেয়, সেগুলোকে যদি ওইভাবে নাও দেওয়া যায় একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে, কিন্তু তা সত্ত্বেও যে ইন্ডাস্ট্রি করার জন্য যে ইনসেন্টিভ, সেগুলো কিন্তু নেই এখনো। আপনাদের তথ্য দিয়ে আমি বলে দিতে পারি যে বহু ছোট এবং মাঝারি ফার্ম আছে যারা কিন্তু লোন নিতে গিয়ে বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি তাই জন্য বলছি যে ইনফ্রাস্ট্রাকচার, সবাই মিলে নয় প্লিজ, আমার বক্তব্য হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারটাকে তৈরি করতে হবে, ইজি ক্রেডিট অ্যাভেলেবল করতে হবে, যাতে এগুলো করা যায়। এই সুযোগ কিন্তু বারবার ইন্ডিয়ার কাছে আসবে না এমপ্লয়মেন্ট করার, গভর্নমেন্টের পক্ষে সম্ভব নয় রোজ চাকরি করতে। একটা জিনিস এড করতে চাই, সরকার একটা সুবিধা দিয়েছে মানুষকে, এই না যে দেয়নি। মুদ্রা লোন বলে একটা দিয়েছে, কিন্তু মুদ্রা লোনে যে ম্যাক্সিমাম 50,000 টাকা স্টার্টআপের যা যা আছে, স্টার্টআপ মানে আমি একটা পানের দোকান খুলি বা একটা কচুরের দোকান খুলি, আমি পেতে পারবো, কিন্তু 50,000 টাকা কি হাতে নিয়ে আমি একটু জাস্ট করছি। এখানে তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটের আগে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে একেবারে প্রধানমন্ত্রীর নেতৃত্বে
সপ্তমবার বাজেটের আগে রেকর্ড যেটা সীতারামনের, এবং মোদী সরকারের তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটের আগে নির্মলা সীতারামন, অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত রয়েছেন। হ্যাঁ সন্দীপা। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে আমার পেপার ওয়ার্ক করাতে করাতেই তো এই 25,000-50,000 টাকা বেরিয়ে যাচ্ছে, পেপার ওয়ার্ক করাতে করাতে। এখন বলছে অনলাইনে ইনফ্রাস্ট্রাকচার আমরা সবাই জানি কি অবস্থায়। আমার যেখানে বলা হচ্ছে বারবার সরকারি কর্মসংস্থান বানানো উচিত, ম্যানুফ্যাকচারিং ইউনিট। দেখুন, ব্যাঙ্গালোরে আমাদের ভারতীয় রেলের যে চাকা আছে সেগুলো তৈরির একটা বিশাল বড় গভর্নমেন্ট এইডেড, গভর্নমেন্ট ফান্ডেড একটা বিশাল বড় সরকারি ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। সেখানে কর্মসংস্থান না বাড়িয়ে, সেখান ম্যানুফ্যাকচারিং ইউনিটটাকে এক্সপেন্ড না করে ভারত সরকার কি করছে, গত কয়েক বছর ধরে চীন থেকে চাকা আমদানি করছে। কেন? অথবা দিলেও প্রাইভেট সেক্টরকে সেগুলো ট্রান্সফার করে সরকারি জায়গায় তৈরি করে, হেলের মতো জায়গা যেমন করে থাকে, হেলের মতো জায়গা, কিন্তু হেলের মতো জায়গা অনিল আম্বানিকে দিয়ে জবাব দিতে হবে, জবাব দিতে হবে, একটা সাইকেলের নাট বোল্ট লাগাবারও জবাব ক্ষমতা নেই বা দিতে হবে এক্সপেরিয়েন্স নেই। শাসক দল। ধনপতজি, কর্মসংস্থান, চাকরি বারবার মৃত্যুঞ্জয় বা সন্দীপারা, কংগ্রেস বা তৃণমূল প্রশ্ন তোলে, কোথায় 2 কোটি কর্মসংস্থান? যখন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছিলেন তখন থেকে তিনি আশ্বাস দিয়েছিলেন, সেই কর্মসংস্থানের কি হলো, চাকরি বাকরির কি হলো? দেখুন, আমি যা কথাগুলো বলবো ইকোনমিক সার্ভেতে যে তথ্যগুলো দেওয়া হয়েছে তাকে বেশি না, আমি এর জন্যে যে মৌখিকভাবে বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। কাজে কার ইকোনমিক সার্ভে? ইকোনমিক্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গতকাল যেটা পেশ হয়েছে, এই তো 2024 গতকাল যেটা আমি আপনাকে আচ্ছা আমাকে শুরুটাই তো ভাওতা দিয়ে। ওকে, নির্মলা সীতারামন জি তো সেটা শুরুটাই ভাওতা দিয়ে করেছে গতকাল। এই যে কর্মসংস্থানের নিয়ন্ত্রণে বলেছেন, এটা কি ঠিক? কর্মসংস্থানের ব্যাপারটা ইনি প্রশ্ন করলেন, ইনি বললেন যে 8% আনএমপ্লয়মেন্ট, এখানে বলছে যে আনএমপ্লয়মেন্ট 3%। ঠিক আছে, মুদ্রা লোন আমাদের শেষ করতে হবে। বিজেপি হাঙ্গার ইনডেক্স মানে না, যে বিজেপি হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স মানে না, প্লিজ এই দেশে শেষ করতে দাও। উনি বলেননি মাঝখানে, উনি বলেননি মাঝখানে, আপনি ততক্ষণ গুগল করুন, আজকে উনি শেষ করুন। আমাকে বলতে দেন। মুদ্রা লোনের ব্যাপারে দিদি বললেন যে 50,000 টাকা লিমিট। এনার জানা উচিত যে মুদ্রা লোনের বিভিন্ন লেয়ার আছে, সব থেকে যে কম শিশু সেটা 50,000 টাকা আছে, কিন্তু 2 লাখ টাকা পর্যন্ত তো আপনাকে কোলেটারাল ফ্রি, আর মুদ্রা লোনে 10 লক্ষ টাকা পর্যন্ত মুদ্রা লোনে দেওয়ার ব্যবস্থা আছে। আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি স্টেট ব্যাংক বিধাননগরে যাবেন, দেখে নেবেন, ওখানে 90খানা ব্রাঞ্চের পুরো হেড অফিস ওখানে আছে, রিজনাল অফিস, সেখানে আমি নিজে অডিট করে দেখে এসেছি। কোলেটারাল ফ্রি মানুষ আসছে আর খুব সুবিধা মতন ভাবে মুদ্রা লোন দেওয়া হচ্ছে। ঠিক আছে, মুদ্রা লোনে কোনো রকম অসুবিধা নেই, আর লিমিটের ব্যাপারটা ইনি চেক করে নিতে পারেন, মুদ্রা লোনটা আছে। এবারে আসুন, এবারে নানান রকম তো প্রশ্নগুলো তোলা হয়েছে। আমি স্টার্টআপের ব্যাপারটা আসছি, চাকরির ব্যাপারটাই আসছি। ঠিক আছে, আমাদের দেশে যে টোটাল যে লেবার ফোর্স, সে টোটাল লেবার ফোর্স জেনারেলি সব জায়গাতেই আছে। আমাদের যে টোটাল পপুলেশন তার 40% হচ্ছে লেবার ফোর্স। এখানে ইকোনমিক সার্ভেতে বলা হয়েছে 56.5 crore লোক আমাদের যে লেবার ফোর্স, তার মধ্যে 45% এমপ্লয়েড ইন এগ্রিকালচার, 11.4% এমপ্লয়েড ইন ম্যানুফ্যাকচারিং, 28.9% এমপ্লয়েড ইন সার্ভিসেস সেক্টর। ঠিক আছে, এইসব হিসাব করে দেখা যাচ্ছে যে আমাদের আগামী 5 বছরে যে কর্মসংস্থান দরকার হবে সেটা 78.51 লাখ মানুষের প্রত্যেক বছর এমপ্লয়মেন্ট দিতে হবে। এবারে বাজেটে উনি কি প্লেস করছেন সেটা দেখবেন, কেন ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা আছে সেটা অনবরতভাবে বাড়ানো হচ্ছে। গত বছর যেটা 2023-24 যে ক্যাপেক্স বাড়ানো হয়েছিল সেটা 10 লক্ষ কোটি টাকা, এবারে উনি বলেছিলেন যে ইন্টারিম বাজেটে যে 10% বাড়ানো হবে। এইসবের ফলে আলটিমেটলি কি দেখা যায় যে বিনিয়োগ হলেই আপনার উন্নয়নটা বাড়ে। সারা পৃথিবীতে এখন যে একটা মন্দার বাতাবরণ, সেখানে ওয়ার্ল্ড ব্যাংক পর্যন্ত বলেছিল যে এই 23-24 ভারতবর্ষে যে আর্থিক উন্নয়ন হার 6.6 থেকে 7% থাকবে, ওয়ার্ল্ড ব্যাংক আইএমএ বলে, সেখানে আমাদের আর্থিক উন্নয়ন হয়েছে 8.2%। প্রত্যেকটা সেক্টরে, মানে সেখানে ম্যানুফ্যাকচারিং সেক্টরে উন্নয়ন হয়েছে 9.9%। ফিসক্যাল ডেফিসিট আমাদের যেখানে
বলা হয়েছিল 5.9%, সেখানে 5.6% রাখা হয়েছে। রাজনৈতিক বক্তব্য থাকবে, রাজনৈতিক তর্ক থাকবে, এটা রাজনৈতিক বাধ্যবাধকতা বিষয়, কিন্তু সাধারণ মানুষের স্বার্থে আমি বলবো আপনি যে তথ্যগুলো দিলেন অর্থনীতিবিদ হিসেবে শৈবাল বিশ্বাস বা শৈবাল কর কি মনে করছেন, সারবত্তা আছে কিনা, একটা ছোট্ট ব্রেকের পরে ফিরে আসছে। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। গন্ধ, রং ও খাঁটি ঝাঁঝ এভরিডে রান্নার আপন স্বাদ। Everyday spices, 100% taste. Everyday spices, best. মনে রেখো, বড় স্বাদে করা চাই আয়োজন। Everyday মশলা, tasty হবে ভোজন। এভরিডে স্পাইসেস 100% টেস্ট, এভরিডে স্পাইসেস বেস্ট। গন্ধ, রং ও খাঁটি ঝাঁঝ। এভরিডে রান্নায় আপন স্বাদ। Everyday spices, 100% taste. Everyday spices, best. নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। দাঁত। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের মুখবেড়িয়া গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতে। এলাকারই বাসিন্দা ননী দলুই তৃণমূল কর্মী। তার পরিবারের অভিযোগ, তৃণমূল করায় সামাজিকভাবে তাদের বয়কটের ডাক দিয়েছে বিজেপি। গ্রামে রীতিমতো মাইকিং করে দেওয়া হয় সামাজিক বয়কটের ডাক। অমান্য করলে 5,000 টাকা জরিমানারও হুঁশিয়ারি। অভিযোগ মানতে নারাজ বিজেপি। ভূপতিনগরে টিএমসি করায় এক ঘরে মাইকিং করে সামাজিক বয়কট। থানায় অভিযোগ দায়ের তৃণমূল কর্মী ননী দলুইয়ের। তার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার 4। পরীক্ষা নিয়ে অশান্তি, মহিষাদল রাজ কলেজে উত্তেজনা। হলদিয়া ল কলেজের পরীক্ষার সিট পড়ে মহিষাদল রাজ কলেজে। পরীক্ষা চলাকালীন প্রশ্নের উত্তর বলে দেওয়ার অভিযোগ। সেই অভিযোগ ঘিরেই অশান্তি কলেজ চত্বরে। প্রিন্সিপালের ঘরের দরজা ভেঙে ঢোকে পরীক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ। মহিষাদল রাজ কলেজে যান হলদিয়া আইন কলেজের অধ্যক্ষ। পানিহাটিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মারপিট ভাঙচুর। পানিহাটি পুরসভা 14 নম্বর ওয়ার্ড রেল পার্ক এলাকার ঘটনা। অভিযোগ, রবিবার তৃণমূল কর্মী রানা বিশ্বাসকে মারধর করে আরেক তৃণমূল কর্মী পরিতোষের গোষ্ঠীর অনুগামীরা। দোষীদের গ্রেফতারের দাবিতে খড়দা থানা ঘেরাও। অভিযুক্ত যুব তৃণমূল নেতা বুবাই মল্লিকের অফিসে ভাঙচুর। দোষীদের গ্রেফতারের দাবিতে খড়দা থানা ঘেরাও করে বিক্ষোভ। পানিহাটিতে যুব তৃণমূল সভাপতি বুবাই মল্লিকের অফিসে ভাঙচুর ও তাণ্ডবের ঘটনায় গ্রেফতার 3। শুভজিৎ শেঠ, সাহেব বিশ্বাস এবং শুভ দাসকে সুচার রাজা রোড থেকে গ্রেফতার করল খড়দা থানার পুলিশ। শিলিগুড়িতে বেসরকারি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে 9 বছরের শিশুর মৃত্যু। শিলিগুড়ির 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই শিশু। 3-4 দিন ধরে জ্বরে ভুগছিল সে। শনিবার ভর্তি করা হয় হাসপাতালে, সোমবার সেখানেই মৃত্যু। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কথা উল্লেখ। জলপাইগুড়িতে বেসরকারি রিসর্টের বিরুদ্ধে নদীর চর দখলের অভিযোগ। ধূপঝোড়া ও মূর্তি এলাকায় নদীর গা ঘেঁষে তৈরি একাধিক বেসরকারি রিসর্ট। প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ পরিবেশ প্রেমীদের। লিখিত অভিযোগ এখনো পর্যন্ত মেলেনি। দাবি ভিডিও জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক। জমি সংক্রান্ত মামলায় গ্রেফতার নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অভিযোগে গ্রেফতার আরও এক। ধৃত আশরাফ আনসারি। 12 জুলাই নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার 2। সোমবার গ্রেফতার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, করলেন ফাঁসানোর অভিযোগ।
রেঞ্জ অফিসে বিক্ষোভ বন বস্তিবাসীর। উত্তরবঙ্গ বনজন শ্রমজীবী মঞ্চের নেতৃত্বে জলদাপাড়া এবং বক্সা টাইগার রিজার্ভের রেঞ্জ অফিসে বিক্ষোভ। বন দফতরের বিরুদ্ধে 2006-এর বন আইন না মানার অভিযোগ। আইন অনুযায়ী জমির অধিকার দেওয়ার কথা বস্তিবাসী। খবর এখন নিবেদন করছে এলিফ্যান্ট টিএমটি 600 SD। এলিফ্যান্ট টিএমটি মানেই হাতির মতোই শক্তিশালী। খবর এখন নিবেদন করল এলিফ্যান্ট টিএমটি 600 SD। এলিফ্যান্ট টিএমটি মানেই হাতির মতোই শক্তিশালী। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। আজ তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট। মোরারজি দেশাইকে টপকে রেকর্ড সপ্তমবার বাজেট পেশ নির্মলা সীতারামনের। রেকর্ড তো বাজেট পেশে করলেন, কিন্তু রেকর্ড কি মানুষকে স্বস্তি দিতে পারবেন? যে কথা বারবার আলোচনা হচ্ছে, চাকরি কোথায়, মানুষের সঞ্চয় কোথায়, মানুষের রোজগার কোথায়, মানুষের কৃষকদের সমস্যা কোথায় মেটানো হচ্ছে, এই সমস্ত কিছু সরাসরি চলে যাব সাধারণ মানুষের কাছ থেকে প্রত্যাশা জেনে নেব। খড়গপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর। শঙ্কর, সাধারণ মানুষ কি চাইছেন এই বাজেট থেকে? 3.0 যে বাজেট এবার আজকে পেশ হবে, সাধারণ মানুষ, এই যে মহিলারা দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়ছে এবং এই যে বাজার করা বা এই যে সাধারণ মহিলাদের পক্ষে এই যে সংসার চালানো কতটা কঠিন হচ্ছে সেই মহিলারাই বলবেন। আপনারা তো বাজার করছেন, কিভাবে চালাচ্ছেন? গ্যাসের দাম বেশি, গ্যাসের দাম অনেক বেশি হয়ে যাচ্ছে, ডাল গেহু অনেক দাম বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের সরকারের কাছে আমাদের সবার মহিলা এটাই অনুরোধ যে চাল, গ্যাস বা গরু বা কিছু, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো চালাতে পারছি না, যা গ্যাসের দাম হচ্ছে এখন। সরকারের কাছে এটাই অনুরোধ যে গ্যাসের দামটা কম করুন। তারপরে মহিলাদের নতুন প্যাকেজ, মহিলাদের জন্য কোনো কাজ বা কিছু, ওটা দেখার জন্য আমি সরকারের কাছে এটাই অনুরোধ করতে চাই। একেবারে অনেক, একদিকে যেরকম মহিলারা চাইছে, সরকারের লোক। নমস্কার, আমি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলাম 1982 থেকে 2018 পর্যন্ত। তো আমি যে নতুন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি এবার প্রথম বাজেটে থাকবেন, কি বলছেন দেখি। तो उन लोगों को चाहिए टॉपिक जिसको लेके वो ममता बनर्जी को लेके बात करे, अभी तो कुछ है नहीं, तो इसीलिए अभी ये वाला एक टॉपिक मिल गया है। बट वी आर ऑलवेज वेरी वेरी सपोर्टिव टू ऑल द पीपल इन एंड अराउंड इंडिया, तो इसलिए बांग्लादेश के लोगों के तरफ भी दाद दीदी है एंड शी विल ऑलवेज बी। আচ্ছা, আমি শৈবাল বিশ্বাসের কাছে যাব, অর্থনীতিবিদ শৈবাল বিশ্বাসের কাছে। আচ্ছা দেখুন, বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, এটা একটা সাধারণ একটা সমস্যা বলছেন সাধারণ মানুষ, কিন্তু তার সঙ্গে আমি সঞ্চয় তো করতে পারছি না। অনেকে বলছেন যে এই সরকার নাকি শেয়ার বাজারে লগ্নিতেই বেশি উৎসাহ দেয়। হ্যাঁ, মানে দেখুন, নিয়ম ইনভেস্টমেন্টের হচ্ছে আপনার রিস্ক অ্যাপিটাইট অনুযায়ী আপনাকে ইনভেস্টমেন্টটাকে সাজাতে হবে। কিন্তু এখন যেরকম আসছে যে গ্যাপটা এতটাই বেড়ে যাচ্ছে শেয়ার বাজার থেকে যে রোজগারটা পাওয়া যাচ্ছে, এবং আপনি যদি স্থায়ী আমানত বা ইত্যাদিতে করেন তার যে রোজগারটা পাওয়া যাচ্ছে, এই গ্যাপটা দিনে দিনে বিরাট একটা ইয়র্নিং গ্যাপ হয়ে যাচ্ছে। এবং তাতে কি হচ্ছে, লোকের মনে হচ্ছে বোধ আমি কিছু মিস আউট করে গেলাম, সেই জন্য আমাকে শেয়ার বাজার ভিত্তিক জায়গায় থাকতে হবে। বাজেটেও আমরা দেখব যে এটাকে কি আরও কিছু আগুন লাগানো হয়, আরও কিছু হাওয়া দেওয়া হয় কিনা, কারণ ক্যাপিটাল গেন্সে কিছু ছাড় পাওয়া যায় কিনা, ডিভিডেন্ডে কিছু ছাড় পাওয়া যায় কিনা। কিন্তু এটা ঠিক তুমি যেটা বলছো যে আস্তে আস্তে লোককে কিন্তু গাইড করা হচ্ছে যে আপনাকে যদি বেশি রোজগার করতে হয় তাহলে আপনাকে শেয়ার বাজারের দিকেই যেতে হবে। শেয়ার বাজারে করুন বা সিপ করুন, স্মল ইনভেস্টমেন্ট প্ল্যান। বলছি যে গতকাল নির্মলা সীতারামন জি বলেছে মানুষের প্রকৃত আয় বেড়েছে 50%।
এবং 25 কোটি মানুষ নাকি দারিদ্র সীমার উপরে উঠে এসছেন। এই আমি জাস্ট একটা রিপোর্ট বলি যে 2022-23 সালে মাথাপিছু আয় ছিল ভারতবর্ষের একজন মানুষের 1,72,276 টাকা। 2023-24 যেটা কমপ্লিট হলো তাতে দেখা যাচ্ছে 1,85,854 টাকা। গ্রোথ রেট 7.9% কম্পেয়ার টু 22-23 থেকে 23-24। যদি 21-22 থেকে 22-23-এর যে গ্রোথ রেটটা ছিল সেটা 15% ছিল। তার মানে 7% কিন্তু মাথাপিছু আয়ের গ্রোথ রেট কমেছে। একটা সরকারের আমাদের অর্থমন্ত্রী সে সংসদে দাঁড়িয়ে বাজেট পেশের আগের দিন যখন বক্তব্য রাখছে মানুষকে মিথ্যে কথা বলছে, তার কাছ থেকে আপনি আশাটা কি করতে পারেন? আমি শৈবাল কর, অর্থনীতিবিদ শৈবাল করের কাছে যাব, কারণ আর বেশি আলোচনার সময় নেই, আর মাত্র কিছুক্ষণ তারপরে বাজেট পেশ করবেন। সব আলোচনা হচ্ছে, আমাদের একটা বিষয় বোধহয় বাকি থেকে গেল, সেটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা। রাষ্ট্রায়ত্ত সংস্থা যা যা আছে সেগুলো আগে করা। নতুন সরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থা কোথায়? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যে আছে যেগুলো, সেগুলো তো ধুঁকছে। তাহলে তাদেরকে যদি নতুন করে, আমি রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্যাংকও ধরছি, ব্যাংকও এর মধ্যে পড়ছে, তাদেরকে যদি আমি ধুঁকতে দিই তাহলে কি দেশের উন্নয়ন সম্ভব? হ্যাঁ, আমি আসছি একটা ছোট্ট প্রশ্ন সঞ্চয় নিয়ে বলে রাখি, সেটা ওনার সঙ্গে একটু এডিশন হবে আর কি। দেখুন, নতুন যে ট্যাক্স রেজিম তৈরি হয়েছে যেটা সাধারণ মানুষের কাছে কিন্তু খুব রেলেভেন্ট, সেটা হচ্ছে আমরা পুরনো সিস্টেমে থাকবো না নতুন সিস্টেমে থাকবো। দেখবেন নতুন সিস্টেমে কোনো সঞ্চয়ের উপর আগে যে ছাড়গুলো ছিল সেগুলো চলে গেছে। অর্থাৎ সাধারণ এলআইসির মতো সংস্থাকে টাকা রাখলে যেটা আমরা ছাড় পেতাম সেগুলো কিন্তু সম্পূর্ণ চলে গেছে। অর্থাৎ প্রায় যারা ইয়াং ছেলে মেয়ে এনাদের মতো যারা সঞ্চয় করার জন্য একটু অন্তত ইনসেন্টিভ পেতেন সেটা পাচ্ছেন না। সঞ্চয় করাটা শুধু ইন্টারেস্টের উপর নির্ভর করে, সঞ্চয় করো না তার মানে বার্তা। হ্যাঁ, এবং এমন জায়গায় টাকা রাখাও, প্রিমিয়াম বাড়িয়ে দিয়েছে, রিটার্ন কমিয়ে দিয়েছে, এমন জায়গায় টাকা রাখাও যেখানে কিন্তু অনেক বেশি রিস্কের সমস্যা আছে এবং যা ক্রমাগত ঘটে চলেছে ভারতবর্ষে। অর্থাৎ আপনি শেয়ার বাজারে টাকা খাটালেন, শেয়ার বাজারে উত্থান পতন আছে এবং তার সঙ্গে কিছু কোম্পানি আপনার টাকা চুরি করে নিয়ে চলে যাবে। এই সুযোগগুলো কিন্তু এখন নতুন করে সৃষ্টি হলো, যেটা আগে ছিল না। এটা সঞ্চয় সংক্রান্ত। আপনি রাষ্ট্রায়ত্ত সংস্থার কথা বললেন, আজকেই কাগজে একজন অর্থনীতির অধ্যাপিকা লিখেছেন যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে যত তাড়াতাড়ি পারুন বিলগ্নীকরণ করে দিন, কারণ তাহলে নাকি প্রচুর বিনিয়োগ ঘটবে এবং তার ফলে নাকি প্রচুর কর্মসংস্থান হবে। এর থেকে হাস্যকর কিছু হতে পারে না, কারণ আজ পর্যন্ত ভারতবর্ষে যেখানেই বিলগ্নীকরণ হয়েছে যে কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থা, সেখানে কিন্তু প্রচুর লোকের চাকরি গেছে, নাম্বার 1। নাম্বার 2, এই যে আপনি নতুন করে বিলগ্নীকরণ করছেন পুরনো সংস্থাগুলোকে এবং নতুন কোনো সৃষ্টি করছেন না সরকারি ছাতার তলাতে, তার ফলে যেটা হচ্ছে প্রাইভেট সংস্থা অনেক কম দামে এবং সুযোগ ব্যবহার করে একটা সংগঠিত সংস্থাকে কিনে নিচ্ছে এবং সেটাকে কমপ্লিটলি ভাঙছে তাদের নিজেদের প্রয়োজন মতো, এবং যে ইনভেস্টমেন্টটা করছে তার সঙ্গে কিন্তু উদ্ভাবনী ব্যবস্থার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যে ইনোভেশনস প্রাইভেট সংস্থা করে থাকে সেটা সরকারি সংস্থা কিনে নিয়ে যদি করে সেটা একরকম, সেখানে আপনি শুধু ইনোভেশন করতে পারবেন না, নতুন সামান্য কিছু অ্যাডিশন করবেন, কিন্তু আপনি ইনভেন্ট করবেন, আবিষ্কার করবেন এবং নতুন সংস্থা তৈরি করবেন, এই সুযোগটা কিন্তু চলে যাচ্ছে। কারণ শুধুমাত্র যদি সরকারি সংগঠিত সংস্থাকে কিনে নিয়ে ব্যবসা করার ব্যবস্থা হয়, সৃষ্টি করা হয় সরকারের তরফে, তাহলে প্রাইভেট সেক্টরের এই যে ইনসেন্টিভগুলো নতুন কিছু তৈরি করার, নতুনভাবে কর্মসংস্থান করার, সেটা অনেক কম হবে এবং বিলগ্নীকরণ দিয়ে কর্মসংস্থান বাড়ানো সম্ভব না একেবারেই। আরেকটা বিষয়, ব্যাংক নিয়ে যদি একটু আলোচনা করি, অর্থনীতিবিদ শৈবাল বিশ্বাসের কাছে যাব, যে ব্যাংকের ক্ষেত্রে বলা হচ্ছে যে বৃহত্তর ব্যাংক স্টেট ব্যাংক যে সরকারের কাছ থেকে মাঝে মধ্যেই টাকা চাইছে, রিজার্ভ ব্যাংক, যে এই ব্যাংকগুলোকে যাতে চাঙ্গা রাখা যায়, সরকারি ব্যাংকগুলোকে মার্জও হয়ে গেছে, বিভিন্ন ব্যাংকে মার্জ করানো হয়েছে। এর পরের পদক্ষেপ কি হতে পারে? মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে কি আজকের বাজেটে আপনি আশা করেন যে নতুন করে কিছু বাজেটে কিছু টাকা রাখা থাকবে, বরাদ্দ রাখা থাকবে যাতে ব্যাংকগুলো চাঙ্গা, নাকি সেই মার্জ হবে এবং বেসরকারি ব্যাংকগুলোকে উৎসাহ দেওয়া হবে? আমার মনে হয় মার্জ হবে এবং আস্তে আস্তে এই কনসলিডেশন প্রসেসটা চলতে থাকবে। আলটিমেটলি হয়তো পাবলিক সেক্টর 5টা থেকে 6টা ব্যাংক লাস্টে রয়ে যাবে যারা প্রফিটেবল থাকবে এবং সেই জায়গাগুলোকে কনসলিডেট করা হবে। আলাদা করে কোনো বাজেটিং করা হবে বলে আমি দেখছি না। কিন্তু 5টা থেকে 6টা ব্যাংক যদি প্রফিটেবল হয়
তাহলে থাকতে অসুবিধে কোথায়? না, অসুবিধা নেই, কিন্তু তাহলে ছোট ব্যাংকগুলো উঠে যাবে, তাদের হয়তো রিচ ছিল, সেইগুলো কিভাবে নেগেট করা হবে বা কিভাবে কমে যাবে সেটা দেখতে হবে। কিন্তু আলটিমেটলি মার্জারের দিকে এগোবে ব্যাংকিং সিস্টেমটাকে। আস্তে আস্তে এই ব্যাংকগুলো, অনেকগুলো ব্যাংক একত্রিত হয়ে গেছে, আগেও হয়েছে, আরও হবে, এবং ওই জায়গাগুলোকে কনসলিডেট করা হবে। না হলে পরে এই যে দেউলিয়া হয়ে গেলে, কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার থাকলে পরে, যদি 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি পাবেন, তার বেশি থাকলে আপনি পাবেন না। এই সিস্টেমটা তো, এই যদি 5টা ব্যাংকে সীমাবদ্ধ হয়ে থাকে, তাহলে তো এই সিস্টেমটা সাধারণ মানুষকে কোনো, এটা নিয়ে বহুদিনের ডিবেট চলছে যে এই লিমিটটাকে বাড়ানো হোক, কারণ আজকাল 5 লাখ টাকার কোনো ভ্যালুই নেই। এই ভ্যালুটাকে অনেক দিন ধরেই কথা হচ্ছে যেটা বাড়ানো হোক, কিন্তু গভর্নমেন্টের, কারণ ওই টাকার ইকুইভ্যালেন্ট কিন্তু ইন্স্যুরেন্স করতে হয়, তাহলে সেখানে একটা এক্সপেন্ডিচার ফ্যাক্টর রয়েছে। সেই জন্য গভর্নমেন্ট খুব একটা ইন্টারেস্টেড নয় ওটাকে বাড়াতে, কিন্তু আমার মতে এটা বাড়ানো উচিত, কারণ 5 লাখ টাকার ভ্যালু দিন দিন কমে যাচ্ছে, তো এটা তো বাড়ানো উচিত, বাট কনসলিডেশন কিন্তু হবেই। অর্থনীতিবিদ শৈবাল করের কাছে যাব। পার্লামেন্টে দাঁড়িয়ে মনমোহন সিং বলেছিলেন যে এই ডিমনিটাইজেশনের পরে ব্যাংকের উপরে ভরসা কমছে মানুষের। আপনি কি তাই মনে করেন? ব্যাংকের উপর ভরসা সম্পূর্ণ কমা ভারতবর্ষে সম্ভব নয়, কারণ ভারতবর্ষের সিস্টেমটাই ব্যাংক নির্ভর। কারণ শেয়ার বাজার নির্ভর হলে ভারতবর্ষের কত পার্সেন্ট মানুষ শেয়ার বাজারে লগ্নি করতে পারে? খুবই সামান্য, পড়াশোনা করতে হয়, জানতে হয়। যেমন মিস্টার বিশ্বাস রয়েছেন, এরা জানেন শেয়ার বাজারে কিভাবে অ্যাক্টিভিটি হয়, কিন্তু সাধারণ মানুষ এটা জানেন না। ফলে ব্যাংক নির্ভরতা ছাড়া আমাদের খুব একটা গতি নেই। ফলে সেখানে ব্যাংকের উপর যদি আঘাত আসে, সেটা কিন্তু ভারতবর্ষের ফাইন্যান্সিয়াল সিস্টেমের উপর আঘাত। আপনি অর্থনীতিবিদ শৈবাল বিশ্বাসের কাছে যাব। শেয়ার বাজারের কথা যখন উঠলো, শেয়ার বাজার একেবারে 81,000 উঠে গেছিল। সৌগত রায় কি বলছেন একবার দেখাবো, তারপরে আসবো। Imports from FDI from China to decrease import from them. That's nice, not nice. শেয়ার বাজার 81,000 উঠে যাচ্ছে, নাকি লক্ষ্য আগামী 2 বছরের মধ্যে 1 লক্ষ সেন্সেক্স যাতে ওঠে? কেন? আপনি অ্যালোকেশন বাড়ছে, মানুষ বুঝতে চাইছে যে কোথায় গেলে তার ইনভেস্টমেন্টের সুদ বেশি আসবে, সেই জন্য আমি যারা বোঝেও না তারাও ওখানে চলে যাচ্ছে ভিড়ের মধ্যে। তাহলে কি হবে দেখুন, আজকে সিপের বুক, এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের বুকটা হচ্ছে 21,000 কোটি টাকা। তাহলে পার মান্থ এই টাকাটা অ্যালোকেট হচ্ছে, তার মানে লিকুইডিটি ভর্তি রয়েছে। তাহলে যত আপনি দেখুন, প্রত্যেকটা প্রাইস তো ডিপেন্ড করে সাপ্লাই আর ডিমান্ডের উপর। একদম, আপনার যদি সাপ্লাইটার একটা কমন ফ্যাক্টর হয়, ডিমান্ডটা যদি বাড়তে থাকে, তাহলে আমরা দাম বাড়তে বাধ্য। আমি খুব অবাক হব না যদি 1 লাখ হয়, কিন্তু এই প্রসেসটা কি তার মানে কি এই কোম্পানিগুলো খুব ভালো করছে তার জন্য হবে, না শুধুমাত্র লিকুইডিটির জন্য হবে? সেটাই প্রশ্ন। বিদেশি বিনিয়োগ আছে, বিদেশি বিনিয়োগ আছে, প্রচুর টাকা আসছে। আসবো আর কয়েক মিনিটের মধ্যেই বাজেট পেশ, তার আগে হেডলাইন্স। নিবেদন করছে অ্যানিমিয়া কমাতে, হিমোগ্লোবিন বাড়াতে দারুণ সাহায্য করে কুলেরন। কুলেখাড়া সমৃদ্ধ কুলেরন। আজ পূর্ণাঙ্গ বাজেট, তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ। 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংসদে যাওয়ার আগে রাষ্ট্রপতির কাছে অর্থমন্ত্রী। গতকাল লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ। বর্তমানে দেশের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে, দাবি অর্থমন্ত্রীর। আয়করে কি ছাড় মিলবে মধ্যবিত্তে? জিনিসপত্রের দাম কি নাগালে পাবে আম আদমি? মোরারজিকে টপকে যাওয়া রেকর্ড। 7 নম্বর বাজেটে দেশবাসীকে কোন স্বস্তির দিশা দেবেন নির্মলা? নজরে তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট। বিজেপির বিরুদ্ধে একজোট টিম ইন্ডিয়া। বারবার কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ বিরোধীদের। এবার একই অভিযোগে সরব খোদ প্রধানমন্ত্রী। তার কণ্ঠরোধের অধিকার গণতন্ত্রে নেই। বাজেট অধিবেশনের আগে তোপ মোদীর। देश के प्रधानमंत्री का गला घोंटने का लोकतांत्रिक परंपराओं में कोई स्थान नहीं हो सकता। देशवासियों ने हमें यहाँ देश के लिए भेजा है, दल के लिए नहीं भेजा। রাজ্যপাল সংঘাতের মধ্যেই বিধানসভায় অধিবেশন। রাজভবনের নির্দিষ্ট নির্দেশ না মেলায় আজ 4 জয়ী তৃণমূল প্রার্থীর শপথ। সিদ্ধান্ত কার্যনির্বাহী কমিটির বৈঠকে। বিধানসভায় শপথে ক্ষুব্ধ রাজ্যপাল। রেয়াত সায়ন্তিকাকে ফের চিঠি রাজভবনের। আলুর দাম নিয়ন্ত্রণে নয়া দাওয়াই রাজ্যের। এবার থেকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে চাষিদের থেকে সরাসরি আলু কিনে বাজারে বিক্রি। নবান্নে বৈঠকে সিদ্ধান্ত। টপ হেডলাইন্স নিবেদন করলো অ্যানিমিয়া কমাতে, হিমোগ্লোবিন বাড়াতে দারুণ সাহায্য করে কুলেরন। কুলেখাড়া সমৃদ্ধ কুলেরন।
আজ তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট, আর কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। তার আগে আমি পরিচয় করিয়ে দিই, আমার সঙ্গে আছেন বিজেপি মুখপাত্র ডক্টর নারায়ণ চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। এবার বাজেটের আগে সন্দীপা চক্রবর্তী, বিরোধী দল কংগ্রেস, তাদের কি প্রত্যাশা, তাদের কি দাবি এই বাজেটে? না দেখুন, ব্যাংক নিয়ে কথা হচ্ছিল, আমি ইকোনমিস্ট নই। ব্যাংকে আমি যেটা আমরা করে থাকি, সাধারণ মানুষ আমরা করে থাকি, যে বাবা মাদেরকে দেখেছি এটা ফিক্সড ডিপোজিট রাখতে। এবার ফিক্সড ডিপোজিটে যেভাবে ট্যাক্সের হার বাড়ছে, কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখছিলাম, ব্যাংকিং যারা কর্মচারীরা আছেন তারা এই প্রতিবেদনটা সম্মিলিতভাবে লিখেছেন যে ব্যাংকে এখন ফিক্সড ডিপোজিট রাখার যে আগে যেটা ছিল সেটা কমে গেছে এবং মারাত্মকভাবে সেটা কমেছে, এবং সেটা নিয়ে ব্যাংক প্রচন্ডভাবে চিন্তিত। মানে আমার ওই একটু জায়গা আমার কথা বলার ছিল যে এই যে মোদী সরকার বারবার বলছে সবকা সাথ সবকা বিকাশ সবকে সাথ, যেটাই বলছে, আপনি ব্যাংকে যদি আপনারা যেটা বারবার বলছেন অর্থনীতিবিদরা, যেটা আমরা বলছি যে প্রান্তিক অঞ্চলে যান, এখানে তো অনেকগুলো প্রাইভেট ব্যাংকের আমরা পাচ্ছি, কিন্তু প্রান্তিক অঞ্চলে তো অত প্রাইভেট ব্যাংকের অত সংখ্যান কোথায়? না, অনেক জায়গায় প্রচুর জায়গা আছে, গ্রামীণ ব্যাংক আছে, সমবায় ব্যাংক আছে, ইত্যাদি ইত্যাদি ব্যাংক আছে। তো প্রত্যেকটা ব্যাংকই তো একটা গাইডলাইনের আন্ডারে চলে, যেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেয়। তার মানে একটা এরকম তো না যে শুধুমাত্র একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিটের এটা মানে ট্যাক্স লেগেছে, ফিক্সড ডিপোজিটে মানে সুদের হার বেড়ে গেছে, সেটা তো সবারই হওয়া উচিত। তার মানে যে জনধন যোজনা যেটা বলা হয়, সেটার প্রভাব তো ওই যে জনধন যোজনা, যে খাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, মিনিমাম একটা কি জিরো অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, তার মানে এইটার প্রভাব তো এইটাতেও পড়বে। ওকে, মৃত্যুঞ্জয়, কি দাবি কি প্রত্যাশা? দাবি তো সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের বাজেট হবে, কিন্তু কথা আর কাজের মধ্যে তো ফারাক। 2 কোটি চাকরি বছরে হলে 10-20 কোটি চাকরি, সেটা হয়নি। কৃষকদের কথা ভাবা হয় না, সারের দাম কমানো হয় না, কৃষকদের জন্য মানে আলাদাভাবে ব্যাংক লোনের কোনো কিছু আলাদাভাবে সাবসিডি দেওয়া হয় না। এগুলো আমাদের সাধারণ মানুষের দাবি। কর্মসংস্থানের কোনো পথ দেখানো হচ্ছে না, মুখে মুখে কথা বলা হচ্ছে, যেগুলো সংখ্যার জাগলারি করাচ্ছে, যেগুলো পুরোটাই অসত্য। আর ব্যাংক নিয়ে কথা বলছেন, আমি একটা লাইন শুধু অ্যাড করব, এই 10 বছরে 10 লক্ষ কোটি টাকা ব্যাংকের ব্যাড ডেট, যারা আমাদের টাকাগুলো যেগুলো রাখা হয় সেগুলো নিয়ে বিদেশে চলে গেছে, সরকার সেই টাকা ফিরিয়েও আনতে পারছে না। 10 লক্ষ কোটি টাকা, 63,000 কোটি টাকা ছিল মনমোহন সিং এর সময়, এই সরকারটা আসার পর। আচ্ছা, বাজেট পেশ করতে শুরু করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। Honorable Speaker, I present the budget for 24-25. Introduction. The people of India have reposed their faith in the government led by Honorable Prime Minister Shri Narendra Modi and re-elected it for a historic third term under his leadership. We are grateful for their support, faith, and trust in our policies. We are determined to ensure that all Indians, regardless of religion, caste, gender, and age, make substantial progress in realizing their life goals and aspirations. Global context. The global economy, while performing better than expected, is still in the grip of policy uncertainties. Elevated asset prices, political uncertainties, and shipping disruptions continue to pose significant downside risks for growth and upside risks to inflation. In this context, India's economic growth continues to be the shining exception and will remain so in the years ahead. India's inflation continues to be low, stable, and moving towards the 4% target. Core inflation, that is non-food and non-fuel, currently is 3.1%. Steps are being taken to ensure supplies of perishable goods reach markets adequately. Interim budget. As mentioned in the interim budget,
we need to focus on 4 major castes, namely the Garib, Mahilaye, Yuva and Annadata, the poor, women, youth and the farmer. For Annadata, we announced higher minimum support prices a month ago for all major crops, delivering on the promise of at least a 50% margin over costs. Pradhan Mantri Garib Kalyan Anna Yojana was extended for 5 years, benefiting more than 80 crore people. Administrative actions for approval and implementation of various schemes announced in the interim budget are well underway. The required allocations have been made. Budget theme. Turning attention to the full year and beyond budget, we particularly focus on employment, skilling, MSMEs and the middle class. I am happy to announce the Prime Minister's package of 5 schemes and initiatives to facilitate employment, skilling and other opportunities for 4.1 crore youth over a 5-year period, with a central outlay of 2 lakh crore rupees. I will speak about them shortly, while more details may be seen in the annexure. This year, I've made a provision of 1.48 lakh rupees, 1.48 lakh crore rupees for education, employment and skilling. Budget priorities. The people have given a unique opportunity to our government to take the country on the path of strong development and an all-round prosperity. In the interim budget, we promise to present a detailed roadmap for our pursuit of Vikasit Bharat. In line with the strategy set out in the interim budget, this budget envisages sustained efforts on the following 9 priorities for generating ample opportunities for all. Number 1, productivity and resilience in agriculture. Number 2, employment and skilling. Number 3, inclusive human resource development and social justice. 4, manufacturing and services. 5, urban development. 6, energy security. 7, infrastructure. 8, innovation, research and development. And 9, next generation reforms. Subsequent budgets will build on these and add more priorities and actions. A more detailed formulation will be carried out as part of the economic policy framework, about which I will speak later in this speech. This budget details some of the specific actions to be initiated in the current year towards fulfillment of these priorities, with potential for transformative changes. The budget also covers some of the previously made announcements with intent to strengthen them and step up their implementation for expediting our journey towards the goal of Vikasit Bharat. Priority 1, productivity and resilience in agriculture. Transforming agricultural research. Our government will undertake a comprehensive review of the agricultural research setup to bring the focus on raising productivity and developing climate resilient varieties. Funding will be provided in challenge mode, including to the private sector. Domain experts, both from the government and outside, will oversee the conduct of such research. Release of new varieties. New 109 high-yielding and climate-resilient varieties
of 32 field and horticultural crops will be released for cultivation by farmers. Natural farming. In the next 2 years, 1 crore farmers across the country will be initiated into natural farming, supported by certification and branding. Implementation will be through scientific institutions and willing gram panchayats. 10,000 need-based bio-input resource centers will be established. Missions for pulses and oil seeds. For achieving self-sufficiency in pulses and oil seeds, we will strengthen their production, storage, and marketing. As announced in the interim budget, a strategy is being put in place to achieve Atmanirbharta for oil seeds such as mustard, groundnut, sesame, soybean, and sunflower. Vegetable production and supply chains. Large-scale clusters for vegetable production will be developed closer to major consumption centers. We will promote farmer-producer organizations, cooperatives, and startups for vegetable supply chains, including for collection and storage and marketing. Digital public infrastructure for agriculture. Buoyed by the success of the pilot project, our government, in partnership with the states, will facilitate the implementation of the digital public infrastructure in agriculture for coverage of farmers and their lands in 3 years. During this year, digital crop survey for Kharif using the DPI will be taken up in 400 districts. The details of 6 crore farmers and their lands will be brought into the farmer and land registries. Further, the issuance of Jan Samarth based Kisan credit cards will be enabled in 5 states. Shrimp production and export. Financial support for setting up a network of nucleus breeding centers for shrimp brood stocks will be provided. Financing for shrimp farming, processing, and export will be facilitated through NABARD. National cooperation policy. Our government will bring out a national cooperation policy for systematic, orderly, and all-round development of the cooperative sector, fast-tracking growth of rural economy and generation of employment opportunities on a large scale will be the policy goal. This year, I have made a provision of 1.52 lakh crore rupees for agriculture and allied sectors. Priority 2, employment and skilling. Employment linked incentive. Our government will implement following 3 schemes for employment linked incentive as part of the Prime Minister's package. These will be based on enrollment in the EPFO and focus on recognition of first-time employees and support to employees and employers. Scheme A, first-timers. This scheme will provide 1 month wage to all persons newly entering the workforce in all formal sectors. Direct benefit transfer of 1 month's salary in 3 installments to first-time employees as registered in the EPFO will be up to 15,000 rupees. The eligibility limit will be a salary of 1 lakh per month. The scheme is expected to benefit 210 lakh youths. Scheme B, job creation in manufacturing.
This scheme will incentivize additional employment in the manufacturing sector linked to the employment of first-time employees. An incentive will be provided at specified scale directly both to the employee and the employer with respect to the EPFO contribution in the first 4 years of employment. The scheme is expected to benefit 30 lakh youth entering employment and their employers. Scheme C, support to employers. This employer-focused scheme will cover additional employment in all sectors. All additional employment within a salary of 1 lakh rupee per month will be counted. The government will reimburse to employers up to 3,000 rupees per month for 2 years towards the EPFO contribution for each additional employee. The scheme is expected to incentivize additional employment of 50 lakh persons. Participation of women in the workforce. We will facilitate higher participation of women in the workforce through setting up of working women hostels in collaboration with industry and establishing creches. In addition, the partnership will seek to organize women-specific skilling programs and promotion of market access for women SHG enterprises. Skilling program. I'm happy to announce a new centrally sponsored scheme as the fourth scheme under the Prime Minister's package for skilling in collaboration with state governments and industry. 20 lakh youth will be skilled over a 5-year period. 1,000 industrial training institutes will be upgraded in hub and spoke arrangements with outcome orientation. Course content and design will be aligned to the skill needs of industry, and new courses will be introduced for emerging needs. Skilling loans. The model skill loan scheme will be revised to facilitate loans up to 7.5 lakh rupees with a guarantee from a government promoted fund. This measure is expected to help 25,000 students every year. Education loans. For helping our youth who have not been eligible for any benefit under government schemes and policies, I am happy to announce a financial support for loans up to 10 lakh rupees for higher education in domestic institutions. E-vouchers for this purpose. E-vouchers for this purpose will be given directly to 1 lakh students every year for annual interest subvention of 3% of the loan amount. Priority 3, inclusive human resource development and social justice, saturation approach. Our government is committed to all-round, all-pervasive and all-inclusive development of people, particularly farmers, youth, women, and the poor. For achieving social justice comprehensively, the saturation approach of covering all eligible people through various programs, including those for education and health, will be adopted to empower them by improving their capabilities. Implementation of schemes meant for supporting economic activities by craftsmen
artisans, self-help groups, scheduled caste, scheduled tribe, and women entrepreneurs and street vendors such as the PM Vishwakarma, PM Swanidhi, National Livelihood Missions, and Stand Up India will be stepped up. Purvodaya. The states in the eastern part of the country are rich in endowments and have strong cultural traditions. We will formulate a plan, Purvodaya, for the all-round development of the eastern region of the country, covering Bihar, Jharkhand, West Bengal, Odisha, and Andhra Pradesh. This will cover human resource development, infrastructure, and generation of economic opportunities to make the region an engine to attain Vikasit Bharat. On the Amritsar-Kolkata Industrial Corridor, we will support development of an industrial node at Gaya. This corridor will catalyze industrial development of the eastern region. The industrial node at Gaya will also be a good model for developing our ancient centers of cultural importance into future centers of modern economy. This model shall showcase Vikas B, Virasat B in a growth trajectory. We will also support development of road connectivity projects, namely 1. Patna-Purnia Expressway, 2. Buxar-Bhagalpur Expressway, 3. Bodh Gaya, Rajgir, Vaishali and Darbhanga spurs, and 4. Additional 2-lane bridge over River Ganga at Buxar at a total cost of 26,000 crore rupees. Power projects, including setting up of a new 2,400 megawatt power plant at Pir Painti, will be taken up at a cost of 21,400 crore rupees. New airports, medical colleges, and sports infrastructure in Bihar will be constructed. An additional allocation to support capital investments will be provided. The requests of Bihar government for external assistance from multilateral development banks will be expedited. Andhra Pradesh Reorganization Act. Our government has made concerted efforts to fulfill the commitments in Andhra Pradesh Reorganization Act. Recognizing the state's need for the capital, recognizing the state's need for a capital, we will facilitate special financial support through multilateral development agencies. In the current financial year, 15,000 crore rupees will be arranged with additional amounts in future years. Our government is fully committed to financing and early completion of the Polar Irrigation Project, which is the lifeline for Andhra Pradesh and its farmers. This will facilitate our country's food security as well. Under the Act, Andhra Pradesh Reorganization Act, for promoting industrial development, funds will be provided for essential infrastructure such as water, power, railways, and roads. In Koparti node,
on the Visakhapatnam-Chennai Industrial Corridor and Varavakal node on the Hyderabad-Bangalore Industrial Corridor. An additional allocation will be provided this year towards capital investment for economic growth. Grants for backward regions of Rayalaseema, Prakasham, North Coastal Andhra, as stated in the Act, will be provided. PM Awas Yojana 3 crore additional houses under the PM Awas Yojana in rural and urban areas in the country will have been announced, for which the necessary allocations are being made. Women-led development. Promoting women-led development, the budget carries an allocation of more than 3 lakh crore for schemes benefiting women and girls. This signals our government's commitment for enhancing women's role in economic development. Pradhan Mantri Janjatiya Unnat Gram Abhiyan, for improving the socio-economic condition of tribal communities, we will launch the Pradhan Mantri Janjatiya Unnat Gram Abhiyan by adopting saturation coverage for tribal families in tribal majority villages and aspirational districts. This will cover 63,000 villages, benefiting 5 crore tribal people. Bank branches in northeastern region. More than 100 branches of India Post Payment Bank will be set up in the northeast region to expand the banking services. This year, I have made a provision of 2.66 lakh crore rupees for rural development, including rural infrastructure. Priority 4, manufacturing and services, support for promotion of MSMEs. This budget provides special attention to MSMEs and manufacturing, particularly labor-intensive manufacturing. We have formulated a package covering financing, regulatory changes, and technology support for MSMEs to help them grow and also compete globally, as mentioned in the interim budget. I am happy to announce the following specific measures. Credit guarantee scheme for MSMEs in the manufacturing sector. For facilitating term loans to MSMEs for purchase of machinery and equipment without collateral or third-party guarantee, a credit guarantee scheme will be introduced. The scheme will operate on pooling of credit risks of such MSMEs. A separately constituted self-financing guarantee fund will provide to each applicant guarantee cover up to 100 crore rupees, while the loan amount may be larger. The borrower will have to provide an upfront guarantee fee and an annual guarantee fee on the reducing loan balance. New assessment model for MSME credit. Public sector banks will build their own in-house capability to assess MSMEs for credit instead of relying on assessment. Or getting developed. In developing or getting developed a new credit assessment model based on the scoring of digital footprints of the MSMEs in the economy. This is expected to be a significant improvement over the traditional assessment of credit eligibility based only on asset or turnover criteria. That will also cover MSMEs without a formal accounting system. Credit support to MSMEs during stress period. I'm happy to announce a new mechanism
for facilitating continuation of bank credit to MSMEs during their stress period while being in special mention account, SMA stage, for reasons beyond their control. MSMEs need credit to continue their business and to avoid getting into the NPA stage. Credit availability will be supported through a guarantee from a government-promoted fund. Mudra loans. The limit of Mudra loans will be enhanced to 20 lakh from the current 10 lakh for those entrepreneurs who have availed and successfully repaid previous loans under the Tarun category. Enhanced scope for mandatory onboarding in trades. For facilitating MSMEs to unlock their working capital by converting their trade receivables into cash, I propose to reduce the turnover threshold of buyers for mandatory onboarding on the trades platform from rupees 500 crore to 250 crore rupees. This measure will bring 22 more CPSCs and 7,000 more companies onto the platform. Medium enterprises will also be included in the scope of the suppliers. SIDBI branches in MSME clusters. SIDBI will open new branches to expand its reach to serve all major MSME clusters within 3 years and provide direct credit to them. With the opening of 24 such branches this year, the service coverage will expand to 168 out of 242 major clusters. MSME units for food irradiation, quality and safety testing. Financial support for setting up of 50 multi-product food irradiation units in the MSME sector will be provided. Setting up of 100 food quality and safety testing labs with NABL accreditation will be facilitated. E-commerce export hubs. To enable MSMEs and traditional artisans to sell their products in international markets, e-commerce export hubs will be set up in public-private partnership mode. These hubs, under a seamless regulatory and logistic framework, will facilitate trade and export-related services under one roof. Measures for promotion of manufacturing and services. Internship in top companies. As the fifth scheme under Prime Minister's package, our government will launch a comprehensive scheme for providing internship opportunities in 500 top companies to 1 crore youth in 5 years. They will gain exposure for 12 months to real-life business environment, varied professions, and employment opportunities. An internship allowance of 5,000 per month, 5,000 rupees per month, along with a one-time assistance of 6,000 rupees will be provided. Companies will be expected to bear the training cost and 10% of their internship cost from their CSR funds. Industrial parks. Our government will facilitate development of investment-ready, plug-and-play industrial parks with complete infrastructure in or near 100 cities in partnership with the states and private sector by better using town planning schemes. 12 industrial parks under the National Industrial Corridor Development Program also will be sanctioned. Veggie paper, no.
प्लीज बैठिए rental housing with dormitory type accommodation for industrial workers will be rental housing, I repeat, rental housing with dormitory type accommodation for industrial workers will be facilitated in PPP mode with VGF support and commitment from anchor industries. Shipping industry, ownership, leasing and flagging reforms will be implemented to improve the share of Indian shipping industry and generate more employment. Critical mineral mission. We will set up a critical mineral mission for domestic production, recycling of critical minerals and overseas acquisition of critical mineral assets. Its mandate will include technology development, skilled workforce, extended producer responsibility framework and a suitable financing mechanism. Offshore mining of minerals. Our government will launch the auction of the first tranche of offshore blocks for mining, building on the exploration already carried out. Digital public infrastructure applications. Turning to the services sector, I propose development of DPI applications at population scale for productivity gains, business opportunities and innovation by the private sector. These are planned in the areas of credit, e-commerce, education, health, law and justice, logistics, MSME service delivery and urban governance. Integrated technology platform for IBC ecosystem. An integrated technology platform will be set up for improving the outcomes under the Insolvency Bankruptcy Code for achieving consistency, transparency, timely processing and better oversight for all stakeholders. Voluntary closure of LLPs. The services of the Center for Processing Accelerated Corporate Exit, CPACE, will be extended for voluntary closure of LLPs to reduce the closure times. National Company Law Tribunals. The IBC has resolved more than 1,000 companies, resulting in direct recovery of 3.3 lakh crore to creditors. 3.3 lakh crore rupees to creditors. In addition, 28,000 cases involving over 10 lakh crore rupees have been disposed of even prior to admission. Appropriate changes to the IBC, reforms and strengthening of the tribunal and appellate tribunals will be initiated to speed up insolvency resolution. Additional tribunals will be established. Out of those, some will be notified to decide cases exclusively under the Companies Act. Debt recovery. Steps for reforming and strengthening debt recovery tribunals will be taken. Additional tribunals will be established to speed up recovery. Priority 5, urban development. Cities as growth hubs. Working with states, our government will facilitate development of cities as growth hubs. This will be achieved through economic and transit planning and orderly development of peri-urban areas utilizing town planning schemes. Creative redevelopment of cities. For creative brownfield redevelopment of existing cities with a transformative impact, our government will formulate a framework for enabling policies, market-based mechanisms, and regulation. Transit-oriented development. Transit-oriented development plans for 14 large cities with a population above 30 lakh will be formulated, along with an implementation and financing strategy. Urban housing. Under the PM Awas Yojana, Urban 2.0, housing needs of 1 crore urban poor
and middle class families will be addressed with an investment of 10 lakh crore rupees